ঠিক, হ্যাঁ। সো আমরা অ্যাকচুয়ালি ক্লাস শুরু করি, কারণ ওকে, কয়েকটা জিনিস। নাম্বার ওয়ান, ইটস প্রিটি মাচ কনফার্ম, যদিও অফিসিয়াল এখনো আসে নাই। সেটা হচ্ছে, আচ্ছা, রেকর্ডিং ক্লাস শুরুর সময় থেকে করবো, আগে লজিস্টিক্যাল কথাবার্তা। সো পরীক্ষা ডিসেম্বরের 15 তারিখ চলে আসতেছে, মোটামুটি কনফার্ম। অফিসিয়াল নোটিশ যদিও দেয় নাই, এটা তোমরা অলরেডি শুনে ফেলছো সব দিক থেকে। সো ফলাফল যেটা হচ্ছে, আমরা অ্যাটলিস্ট 2টা ক্লাস কম থাকছি। কাজেই আমার সিলেবাস একটু ছোট করতে হবে। আমি সিলেবাসের কম্পোনেন্ট বাদ দিব না, আমি যেটা করব সেটা হচ্ছে, যেটা পড়াই সেখান থেকে কিছু কম ইম্পর্টেন্ট পার্ট আমি বাদ দিয়ে দেবো, বাট টপিকটা আমি টাচ। সো যে কারণে গত ক্লাসে আমরা এইচএমএম যেখানে শেষ করছিলাম, এইচএমএম শেষ, এরপরে আমরা যাব না, উইচ ইজ স্লাইড ডেকের স্লাইড নাম্বার 40 পর্যন্ত। তারপর 41 থেকে 51 আমরা বাদ দিতেছি। দোজ আর সাম ভেরি মাইনিউট ইমপ্রুভমেন্টস ওভার এইচএমএম টেকনোলজি। সো উই আর নট গোয়িং টু টাচ দ্যাট। এটা যখন আমি এগেইন পরীক্ষার সময় তোমাদের সিলেবাস দিয়ে দিব, সেই সিলেবাসে তোমরা মানে কোন সাবজেক্ট গুলো থাকতেছে না, ইউ উইল সি, ওটা হয়ে থাকবে, সমস্যা নেই। আর আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। সো নিউরাল নেটওয়ার্কস, তোমরা কেউ কি করছো, সিএসসি 425 করছো বা করতেছো, এরকম কেউ আসো? না স্যার। সো নিউরাল নেটওয়ার্কস বেসিক্যালি যেটা, আমরা জাস্ট যতটুকু আমাদের নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করতে হয়, আমরা সেই নিউরাল নেটওয়ার্কের উপরে ফোকাস করব। এটা আমি গত ক্লাসেও বলছি। এবং নিউরাল নেটওয়ার্কের কিছু স্পেসিফিক জিনিস আছে যে উই আর ফোকাসিং অন হাউ টু বিল্ড আ সলিউশন ইউজিং নিউরাল নেটওয়ার্কস। সো নিউরাল নেটওয়ার্কস এর অ্যাকচুয়াল কোর ম্যাথস আমরা টাচ করবো না। আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে সলিউশন বিল্ড করার চেষ্টা করবো। উই আর নট গোয়িং টু স্টাডি নিউরাল নেটওয়ার্কস একদম তার গোড়া পর্যন্ত। সেটা যদি তুমি করতে চাও, দেয়ার ইজ দ্যাট নিউরাল নেটওয়ার্ক কোর্স, ওটার জন্য পুরো একটা কোর্সই আছে। দেয়ার আর সো মেনি ভ্যারিয়েশন, থিংস লাইক দ্যাট। আমরা শুধুমাত্র এনএলপির জন্য যে এনএন লাগে, সেই এনএন গুলার দিকে আমরা ফোকাস করবো। এইটা শেখার জন্য ওই আমাদের বেসিক এনএন এর কিছু জিনিসপত্র আমাদের জানতেই হবে, যেটা না জেনে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে মুভ করতে পারি না। অতটুকু আমরা কভার করব। আমি জিনিসটা এমন ভাবে সাজিয়েছি, দিস এন্টায়ার লেকচার আমার বানানো। সো আমি এমন ভাবে সাজিয়েছি যে ইনফরমেশন গ্যাপ যেন না থাকে। মানে এনএলপির কোন একটা আরএনএন বানাইতে যে তোমার জন্য এটা মাথায় না আসে যে আচ্ছা ঠিক আছে, এটা তো পড়ি নাই, এটা তো সব জায়গায় প্রযোজ্য। বাট যেটা আমার টার্গেট, যেটা সেটা হলো যে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ফিল যে তোমার কোন একটা ইনফরমেশন তুমি মিস করে যাচ্ছ বা এরকম কোনো কিছু, ওইটা যেন না। অ্যাটলিস্ট মানে সবকিছু টাচ করে যাব আমরা, যে কোন জিনিসটা আমরা কভার করতেছি না করতেছি। সো আমরা রেকর্ডিং শুরু করি, and OBS is crap and it's slow. So recording শুরু হয়ে গেছে। Again, আমাদের আজকের টপিক নিউরাল নেটওয়ার্কস। We are going to basically cover the basics of neural networks এবং সেটা কিছু ডিজাইন ডিসিশনস কিভাবে কাজ করে। সো নিউরাল নেটওয়ার্ক আমরা পড়বো কোথা থেকে, সেটা দিয়ে আমরা যদি শুরু করি, আমাদের পড়া শুরু হবে হচ্ছে চ্যাপ্টার 7, which is neural networks এর বেসিক্স। বাট এই লেকচারটা ইম্পর্টেন্ট, কারণ লেকচারটা 100% যে আমি জাস্ট বইয়ের কন্টেন্টই দিচ্ছি এরকম না। বইয়ের কন্টেন্ট যেরকম আছে, একই সাথে আমি বিভিন্ন ব্লগ বা এসব জায়গা থেকেও আমি বিভিন্ন রিসোর্স কালেক্ট করে এখানে দেয়া আছে। সো লেকচারটা বেশ ইম্পর্টেন্ট এই পার্টিকুলার কেসে। আর হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যখন আমি পড়াবো, সেটা হচ্ছে বইয়ের চ্যাপ্টার 9। সেখানেও আমরা ব্লগস অ্যান্ড এইসব জায়গা থেকেও আমি বিভিন্ন ঘেটে ঘুটে জিনিসপত্র নিয়ে এই লেকচারটা বানাবো। এক্সকিউজ মি। সো হোয়াট ইজ আ নিউরাল নেটওয়ার্ক? সো এটা বোঝার আগে আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার, সেটা হচ্ছে হোয়াই ডু উই নিড নিউরাল। আমরা এখন পর্যন্ত কিন্তু কিছু ক্লাসিফায়ার দেখছি আমাদের মেশিন লার্নিং এ, বিশেষ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ। মোস্টলি অল উই কেয়ার অ্যাবাউট, অ্যাটলিস্ট আপ টু এখনকার পর্যন্ত। কেউ একজন হাত উঠেছে মনে হয়। স্যার আমার ক্লাস একটা রেকর্ডিং আছে স্যার, আমি স্যার যেতে পারবো স্যার। ও থ্যাংক ইউ, বাঁচাইছো তুমি। তুমি আমাকে দিয়ে দিও, আমি তোমাকে লেকচার ফোল্ডারের অ্যাক্সেস দিয়ে দিব। সেই লেকচার ফোল্ডারে তুমি আপলোড করে দিও। ওকে স্যার। স্যার একটু ক্রপড স্যার এটা ইমেজটা স্যার, মানে স্লাইডটা আসছে বাট লাস্টে একটুখানি আসেনি স্যার, মানে স্লাইডটা ক্রপ করতে যায় একটু হয়ে গেছে, বাট মানে দেখা যাচ্ছে।
Still Yes, much better than what I have. So please yes, do. Thank okay. you. Thanks a lot. Okay. So, okay. Why do we need neural network? Can you mute your mic, Saif? Thank you. So, কেন আমাদের নিউরাল নেটওয়ার্ক দরকার? সো এইটার বেসিক আইডিয়াটার জন্য আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বেশিরভাগ সময় আমাদের মেশিন লার্নিং এর যেসব জিনিসপত্র তোমরা দেখছো বা ভবিষ্যতে দেখবা যে মেজরিটি টাইমে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করার চেষ্টা করি, রাইট? সো আমাদের সবচেয়ে সিম্পল সিনারিও হচ্ছে স্প্যাম নট স্প্যাম। সো আমরা এমন একটা ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করার চেষ্টা করি যে ডিসিশন বাউন্ডারিটা স্প্যাম ডেটা গুলোকে এক সাইডে ফেলতে পারে, নন স্প্যাম ডেটা গুলোকে এক সাইডে ফেলতে পারে। দ্যাটস দ্য বেসিক আইডিয়া অফ ডিসক্রিমিনেটিভ মেশিন লার্নিং, এবং নিউরাল নেটওয়ার্ক ইজ আ ডিসক্রিমিনেটিভ মেশিন লার্নিং অ্যালগরিদম। সো এই যে ডিসিশন বাউন্ডারিটা আমরা বানাই, এই ডিসিশন বাউন্ডারির সবচেয়ে সহজ বাউন্ডারিটা হচ্ছে ইটস আ স্ট্রেট লাইন, y equals to mx plus b, বা এটাকে যদি আমরা লিনিয়ার অ্যালজেব্রার মতো নিয়ে যাই তাহলে w0 x0 plus w1 x1 plus w2 x2 up until wn xn, অর্থাৎ বেসিক্যালি সাম অফ মাল্টিপ্লিকেশন অফ w and x ফর i equals to 1 থেকে n পর্যন্ত বা 0 থেকে n পর্যন্ত। তো দ্যাটস আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দিয়ে আমরা দুইটা ক্লাসকে আলাদা করতে পারলে দ্যাটস আ ভেরি নাইস সিনারিও, বাট রিয়েল লাইফ ইজ নট দ্যাট নাইস। রিয়েল লাইফে আমরা যে ডেটাগুলো পাই সেই ডেটাগুলো অফেন আর ভেরি কমপ্লেক্স। একটা সরল রেখা দিয়ে পারফেক্টলি এই দুইটাকে আমি আলাদা করতে পারবো, দ্যাটস অফেন নট দ্য কেস, অলমোস্ট অলওয়েজ নট দ্য কেস। সো আমাদের যেটা লাগে সেটা হচ্ছে উই নিড সামথিং দ্যাট ক্যান হ্যান্ডেল আ নন লিনিয়ার বাউন্ডারি। বাউন্ডারিটা এমন হবে যে সেটা লিনিয়ার না হইলেও চলে, এরকম একটা সলিউশন আমাদের দরকার। সো যে কারণে আমাদের ওই লিনিয়ার রিগ্রেশন দিয়ে যদি আমরা একটা বাউন্ডারি আঁকি, লাইন আঁকি, আলাদা করতে পারতেছি না। আমরা যদি এরকম একটা নন লিনিয়ার সলিউশন পেতে পারি তাহলে আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যায় রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করা। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের বা নিউরন ব্যবহার করার বা যে কোনো নন লিনিয়ার ক্লাসিফায়ার ব্যবহার করার মেইন রিজন। দেয়ার আর আদার নন লিনিয়ার ক্লাসিফায়ার বাই দ্য ওয়ে তোমার নিউরাল নেটওয়ার্ক ছাড়াও, বাট সেগুলো আমাদের পড়ার বিষয় না, দ্যাটস মেশিন লার্নিং কোর্সের জিনিস। বাট নিউরাল নেটওয়ার্ক অন্যান্য নন লিনিয়ার ক্লাসিফায়ারের চেয়ে স্ট্রঙ্গার বিকজ ইট ইজ মোর কমপ্লেক্স অ্যান্ড ইট ইজ ভেরি কনফিগারেবল। অর্থাৎ জিনিসটা কমপ্লেক্স, দ্যাটস গুড, মানে একটা কমপ্লেক্স মডেল তুমি রিয়েল লাইফ কমপ্লেক্স যেটাকে মডেল করার জন্য ব্যবহার করছো, দ্যাটস ইউ নিড। বাট নিউরাল নেটওয়ার্কের আরেকটা বড় যে স্ট্রেংথ এটা হচ্ছে ইট ইজ অলমোস্ট ইনফাইনাইটিজমেলি কনফিগারেবল। তুমি হচ্ছে মানে অনেক রকম প্যারামিটার নিয়ে তুমি খেলাধুলা করতে পারো, যেগুলো চেঞ্জ করে ইউ ক্যান মেক সো মেনি নিউরাল নেটওয়ার্কস দ্যাট ক্যান ডিল উইথ সো মেনি প্রবলেমস। সো এইসব কারণে নিউরাল নেটওয়ার্ক আমাদের কাজে লাগে, আমরা নিউরাল নেটওয়ার্কের দিকে এত বেশি ফ্যাসিনেটেড আর। সো এবং অনেস্টলি রিয়েল লাইফ ডেটা যে আসলে খুব বড় ডেটা হইতে হয় নন লিনিয়ার ক্লাসিফিকেশনের জন্য, দ্যাটস অলসো নট ইভেন ট্রু। কিছু খুব বেসিক ডেটাও তুমি দেখবা যে লিনিয়ারলি ক্লাসিফায়ার মানে ক্লাসিফিকেশন করা যায়। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, খুব সিম্পল কিছু এক্সাম্পল দিই। ধরো অ্যান্ড ফাংশন। সো অ্যান্ড ফাংশনটা কি? অ্যান্ড ফাংশন হচ্ছে যদি দুইটাই 1 হয় আউটপুট 1, যদি কোনো একটা 0 হয় আউটপুট 0। অর্থাৎ তোমার আউটপুট স্পেসে ইউ হ্যাভ ডিফারেন্ট পয়েন্টস, 0 0 হইলে আউটপুট 0, 0 1 হইলে আউটপুট 0, 1 0 হইলে আউটপুট 0 এবং 1 1 হইলে আউটপুট হচ্ছে 1। দ্যাটস ইউর এন্ড গেট বা এন্ড লজিক। সো এরকম 4টা পয়েন্টকে তুমি কিন্তু একটা লাইন দিয়ে সেপারেট করতে পারবা, এক সাইডে 1 আর এক সাইডে 3টা 0। দ্যাটস পসিবল, দ্যাটস ইজি। দ্যাট গোজ ফর অর গেট অ্যাজ ওয়েল। অর গেটের ক্ষেত্রেও একটা লাইন দিয়ে তোমার এই 4টা ডিসিশন পয়েন্টকে সেপারেট করা সম্ভব, কিন্তু there is another gate called XOR gate. So XOR গেটটা যেটা, XOR গেটের লজিকটা কি? যদি দুইটা সেম ইনপুট হয় আউটপুট 0, যদি দুইটা ভিন্ন ইনপুট হয় আউটপুট 1, অর্থাৎ 0 0 and 1 1 both of them get 0 out. সো গ্রাফে যদি তুমি এই জিনিসগুলোকে বসাও তুমি দেখো 1 আর 1 কোনাকুনি, 0 আর 0 কোনাকুনি। তুমি কি এমন কোন একটা 2 ডাইমেনশনাল লাইন এখানে আঁকতে পারবা? সরি, মানে 2 ডাইমেনশনে এমন কোন লাইন আঁকতে পারবা যে লাইনটা দিয়ে তুমি এই 1 আর 0 কে পারফেক্টলি ক্লাসিফাই করতে পারবা? এমন কোন স্ট্রেট লাইন তুমি পারবা না। সো ইউ নিড সামথিং নন লিনিয়ার, ইভেন অ্যাজ সিম্পল অ্যাজ অ্যান XOR গেট।
নিডস আ নন লিনিয়ার ক্লাসিফিকেশন, নাইলে কাজ করবে না। সো বুঝতেই পারতেছো যে আমাদের রিয়েল লাইফের ডেটাগুলো এর চেয়ে অনেক অনেক বেশি কমপ্লেক্স। সো লাকিলি ইয়েস, ইন আ লট অফ কেসেস লিনিয়ার ক্লাসিফিকেশন ওয়ার্কস, বাট ইন মোস্ট কেসেস we need non-linear solution, and neural network is that non-linear solution. So আমরা আবার শুরু থেকে আসি। হোয়াট ইজ আ নিউরাল নেটওয়ার্ক, এটা বোঝার আগে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ আ নিউরন। তোমরা যারা হাই স্কুল লেভেল বায়োলজি পড়ে আসছো সবাই জানো নিউরন হচ্ছে আমাদের ব্রেইনের সেল। সেই ব্রেইনের সেলের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে দিস সেলস অ্যাকচুয়ালি ক্যারি ইনফরমেশন ফরওয়ার্ড। তোমার তাদের একটা সেল বডি থাকে, সেই সেল বডির কাজ হচ্ছে সিগন্যালটা প্রসেস করা। সেই সিগন্যাল গুলো এসে ঢোকে হচ্ছে ডেনড্রাইটস নামের কিছু ইনপুট রাস্তা দিয়ে, এবং তারপর এক্সন নামের একটা খুব চিকন সেল বডি দিয়ে শেষ পর্যন্ত সিনাপস নামের একটা আউটপুট রাস্তা দিয়ে সেটা পরের নিউরনে সিগন্যালটা চলে যায়। যখন কোনো একটা নিউরনের মধ্যে কোনো সিগন্যাল প্রসেস হয় আমরা বলি নিউরনটা ফায়ার করছে, নিউরন ফায়ারিং। তো এই আইডিয়াটার উপর বেস করেই আসলে নিউরাল নেটওয়ার্কের জিনিসটা তৈরি। ইটস নট যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রেইনকে ইয়ে করতেছে, ইমিডিয়েট করতেছে, ইটস নট লাইক দ্যাট। জাস্ট নিউরনটা দেখতে হচ্ছে একটা হিউম্যান নিউরন, দ্যাটস ইট। সো হোয়াটস দ্য শেপ অফ এ নিউরন? নিউরনের ব্যাপারটা হচ্ছে ইট হ্যাজ এগেইন আ নিউরন বডি। সেই বডিতে দুইটা স্টেপে দুইটা কাজ হয়। সেই বডির ভেতর ডাটা এসে ঢোকে এবং বডি থেকে ডাটা বের হয়। তো বডিতে যে ডেটা এসে ঢোকে সেটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল ডেটা। যদি আমরা বলি আমার ইনপুট হচ্ছে আই, সেই আইটা হচ্ছে মাল্টি ডাইমেনশন। মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে আই এর অনেকগুলা ভ্যালু আছে, I1, I2, I3 আপ আনটিল IN। ওকে, এবং দ্যাটস গুড ফর আস, কারণ আমাদের বিশেষ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমাদের সব ডেটাই মাল্টি ডাইমেনশন। আমাদের ওয়ার্ড রিপ্রেজেন্টেশন ওয়াজ লাইক 500 এলিমেন্ট ওয়ালা ভেক্টর, বা আমাদের ওই যে স্প্যাম ট্যাম ক্লাসিফিকেশন আমরা যে ডেটা ব্যবহার করছি সব মাল্টিডিমেনশনাল ডেটা। দ্যাটস গুড, রাইট? সো আমাদের ইনপুটটা হচ্ছে মাল্টিডিমেনশনাল ইনপুট। সে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য আমার একটা করে ওয়েট থাকে ডাব্লিউ। এই ডাব্লিউটা এই ইনপুটের সাথে গুণ হয়, গুণ হয়ে তারপর সবগুলা এই গুণফলের যোগফলটা আমার নিউরাল বডির প্রথম পার্ট। সো আমার নিউরাল বডির যে বাম পাশের পার্টটা দেখতেছো ভেতরে রেক্টেঙ্গেলের ভেতরে বাম পাশের যে সাব রেক্টেঙ্গেলটা দেখতেছো, দ্যাটস জাস্ট এ লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুটস এন্ড ওয়েটস। সাউন্ডস ফেয়ার? সাউন্ডস ফেয়ার। সো ইটস জাস্ট এ লিনিয়ার কম্বিনেশন, আর কিছু নাই। এবং এই যে এই ওয়েট গুলাই হচ্ছে আমাদের নিউরনটা লার্ন করে। আমাদের নিউরনটা এই ওয়েট গুলাই শেখে। যখন বারবার বারবার তুমি নিউরনটাকে রান করবা বিভিন্ন ডেটা দিয়ে, নিউরনটা এই ওয়েট গুলাই শিখে, এর মধ্যেই হচ্ছে ওর ইম্পর্টেন্ট লার্নেবল ইনফরমেশন সেভ করে থাকে। এই কারণে আমরা এই ডাব্লিউ গুলাকে বলি প্যারামিটার্স অর লার্নেবল প্যারামিটার্স। নিউরাল নেটওয়ার্কের প্যারামিটার হচ্ছে এই ডাব্লিউ গুলা। নাইস। তো এখন পর্যন্ত যা করছো নাথিং ইজ নিউ। এই জিনিস কিন্তু এর আগেও আমরা দেখছি যে ইনপুট নিচ্ছি, ওয়েট নিচ্ছি, যোগ করতেছি, একটা ডিসিশন পাচ্ছি। We have all seen that. তফাৎ যেটা সেটা হচ্ছে নিউরনের সেকেন্ড পার্ট, নিউরনের মাঝের যে রেক্টাঙ্গেলটা তার সেকেন্ড পার্টটা, সেই সেকেন্ড পার্টে তোমরা দেখতে পারো আমরা যে আউটপুটটা মাত্র জেনারেট করলাম লিনিয়ার আউটপুট, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন ইনপুট। এ দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাকে। সেই অ্যাক্টিভেশন ইনপুটটা জি নামের একটা ফাংশনের ভেতর দিয়ে গিয়ে আউটপুটটা ওটা জেনারেট করতেছে। অ্যাজ ইউ ক্যান সি, ওটা জেনারেট হচ্ছে যখন অ্যাক্টিভেশন ফাংশনটা, এই ফাংশনটার নাম হচ্ছে জিটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। যখন এই অ্যাক্টিভেশন ফাংশনটা আমার এ কে মডিফাই করতেছে। Now what is an activation function? An activation function is a gate. এখানেই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের স্ট্রেংথ। Neural network just doesn't process the data and pass it. It has a gate. It can decide সে কতটুকু ডেটা সামনে যাবে, পরের নিউরনে যাবে আউটপুট হিসেবে, পরেরটার ইনপুট হিসেবে কতদূর যাবে, ইট ক্যান ডিসাইড দ্যাট। সো এই অ্যাক্টিভেশন ফাংশনটা নিউরাল নেটওয়ার্ককে তার মাল্টিপল স্ট্রেংথস দেয়। নাম্বার ওয়ান স্ট্রেংথ যেটা বললাম, ডেটা কতটুকু পাস হবে, ইট ডিসাইডস দ্যাট। নাম্বার টু, ইট ইন্ট্রোডিউসেস নন লিনিয়ারিটি। যেহেতু আমাদের নন লিনিয়ার ক্লাস দরকার, most of the activation functions, actually almost all the activation functions that we use are non-linear activation functions. So it can introduce non-linearity আমাদের ক্লাসিফিকেশনে। তারপর যে আউটপুটটা আসে
যদি আউটপুটটা পুরাটা পাস করতে হয়, অ্যাক্টিভেশন ফাংশন পুরাটা পাস করে দেয়, জাস্ট লাইক এ গেট, গেট পুরাটা খুলে দেয়। আর যদি একটুও পাস না করতে হয়, গেট পুরা লাগায় দেয়, কিছু পাস হবে না, নিউরনটা বন্ধ হয়ে থাকবে, শাটডাউন হয়ে থাকবে। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া অফ এ নিউরন, a simplistic representation of one neuron, by the way, not a neural network, just one neuron. Okay, so এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে এই পুরো জিনিসের? ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখন পর্যন্ত আমার মনে হয় না কমপ্লেক্স কিছু দেখাইছি, বাট কেউ একজন হাত উঠেছে, বলো। স্যার গেটটা কি জি ফাংশনটা নাকি ও অফ জে যেটা সেটা? না, গেট হচ্ছে জি ফাংশনটা, আর ওইটাই জি সেম ফাংশনটা হচ্ছে ফাংশনটাই হচ্ছে স্যার মানে ডিসাইড করছে কতটুকু ইনফরমেশন সামনে পাস করবে। এক্স্যাক্টলি, ইয়েস স্যার। দুইটা কাজ তার মানে সেকেন্ড পার্টে হচ্ছে। হ্যাঁ, সো জি ফাংশনটা হিসেবে আমরা কি ফাংশন ব্যবহার করি আমরা দেখবো একটু পরে। দেয়ার ক্যান বি মাল্টিপল ফাংশনস, যেগুলোকে আমরা জি ফাংশন হিসেবে বা অ্যাক্টিভেশন ফাংশন বলবো, এটাকে জি বলবো না, অলওয়েজ অ্যাক্টিভেশন ফাংশন নাম দিব, ঠিক আছে? সো আমাদের কি কি অপশন আছে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে, উই উইল সি। So that is the very basic idea of one neuron. Now, one neuron is just one neuron. It's just a sigmoid classifier. তোমরা 5.2 তে পড়ে আসলো sigmoid function পড়ছো, right? So sigmoid function is a nonlinear function. So basically, it's nothing more complex than that. একটা neuron is not enough to model a complex data set বা complex nonlinear relation. So what we need is a combination, but it's a set of neurons that are connected with each other. এবং সেই জিনিসটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ওরা কানেক্টেড ইন এ ভেরি স্ট্রিক্ট ওয়ে, এবং সেই যে কানেক্টেড যে ফর্মটা, সেই ফর্মটাকে আমরা বলি হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক। সো লেটস লুক এট এ নিউরাল নেটওয়ার্ক। আমাদের এখানে একটা ছোট্ট সিমুলেশন দেওয়া আছে যে জিনিসটা কিভাবে কাজ করে। এটা তোমাদের জন্য ডাল ভাত হওয়ার কথা, যে ইনপুট যদি এরকম হয়ে থাকে, ওয়েট যদি এরকম হয়ে থাকে, তাহলে আউটপুট তোমরা ক্যালকুলেট করো। যদি আমার অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া থাকে, ক্যালকুলেট করা কোনো ব্যাপার হওয়ারই কথা। যেমন এই পার্টিকুলার কেসে আউটপুট হবে 0.5, তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখে নিও। সো দিস ইজ আ নিউরাল নেটওয়ার্ক। নাও আ নিউরাল নেটওয়ার্ক যেটা বললাম, ইটস আ কম্বিনেশন অফ নিউরনস। নাও কম্বিনেশন গুলা কিভাবে হয়? কম্বিনেশন গুলা হয় হচ্ছে দুই ভাবে। নাম্বার ওয়ান, ইউ ক্যান স্ট্যাক নিউরনস একটার উপরে আরেকটা। এইভাবে যদি তুমি নিউরন গুলাকে মানে রেডি করো, তাহলে হোয়াট ইউ গেট ইজ আ নিউরাল নেটওয়ার্ক লেয়ার। যেমন আমার কার্সর যদি তোমরা দেখতে পাও, তোমরা দেখবে এখানে 5টা নিউরন একটার উপর আরেকটা বসানো আছে। দিস ইজ কল্ড দ্য নিউরাল নেটওয়ার্ক লেয়ার। এই একটা হচ্ছে একটা লেয়ার। সো এই লেয়ারের উপরে তুমি চাইলে আরেকটা লেয়ার বসাইতে পারো, এটা হচ্ছে আরেকটা কমপ্লিটলি নিউ লেয়ার। তার উপরে তুমি চাইলে আরেকটা লেয়ার বসাইতে পারো, দ্যাটস অ্যানাদার কমপ্লিটলি নিউ। সো কানেকশনটা হয় দুই রকম। এক হচ্ছে নিউরনের উপর নিউরন বসায় একটা লেয়ার বানানো, আবার লেয়ারের উপর লেয়ার বসায় একটা কমপ্লেক্স নেটওয়ার্ক বানানো। নাও হাউ ডু ইউ নো তোমার কোনটা কি পরিমাণে লাগে? তোমার কয়টা নিউরন, তোমার প্রথম লেয়ারে কয়টা নিউরন লাগবে, দ্বিতীয় লেয়ারে কয়টা নিউরন লাগবে, টোটাল কয়টা লেয়ার লাগবে? all of these are not strict science, honestly. These are empirical, অর্থাৎ এক্সপেরিমেন্টাল। তুমি এক্সপেরিমেন্ট করে করে, প্র্যাকটিস করে করে তোমার ইউ লাইক গ্রো অ্যান ইনটিউশন। তুমি যদি একটা সময় কাজ করতে করতে এগুলো যখন বুঝে যাও, তখন তুমি নিজে থেকে আন্দাজ করতে পারো যে কিরকম। সাধারণত ইফ দ্য টাস্ক ইজ ভেরি কমপ্লেক্স, উই নিড মাল্টিপল লেয়ার্স। সাধারণত মোটামুটি জেনারেল পারপাস কাজ, যেমন হচ্ছে যে স্প্যাম ডিটেকশন বা সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন, অফেন টাইমস একটা লেয়ার ইজ এনাফ, মাল্টিপল লেয়ার লাগে না। বাট কিছু কিছু কাজ, অনেক কমপ্লেক্স কাজ যদি হয়, উই নিড মাল্টিপল লেয়ার্স। তাও আমরা হচ্ছে সাধারণত 3 লেয়ার বা এরকমের বেশি যাই না, বিকজ দেন ইট বিকামস ভেরি ভেরি কনভলিউটেড, খুব কমপ্লেক্স হয়ে যায় নেটওয়ার্কটা। সো 2 লেয়ার, 1 লেয়ার ইজ ভেরি কমন, 2 লেয়ার ইজ সর্ট অফ কমন, 3 লেয়ার অত দেখা যায় না, বাট এর বেশি গেলে ইট বিকামস ভেরি ভেরি কমপ্লেক্স এন্ড ভেরি ভেরি বিগ। দ্বিতীয় হচ্ছে এক একটা লেয়ারে কয়টা নিউরন থাকা দরকার। Again, that decision also depends on the engineer.
ইঞ্জিনিয়ার ডিসাইড করবে তার এক্সপিরিয়েন্স থেকে যে আমার ডেটা যদি কমপ্লেক্স হয়, আমার ডেটা যদি ভেরি হাই ডাইমেনশনাল হয়, প্রবাবলি আই উইল নিড মোর নিউরনস ইন ওয়ান লেয়ার। যদি ডেটা সিম্পলিস্টিক হয়, ডাইমেনশনাল ওয়াইজ কম হয়, তাহলে আই ক্যান গেট অ্যাওয়ে উইথ লোয়ার নাম্বার অফ নিউরন। এটা মাথায় রেখো, যত বেশি নিউরন তুমি অ্যাড করবা, যত বেশি লেয়ার তুমি অ্যাড করবা, তত নেটওয়ার্কটা কমপ্লেক্স হইতে থাকবে, তত নেটওয়ার্কটা ভারী হইতে হেভি হইতে থাকবে, তত তোমার হার্ডওয়্যার প্রসেসিং পাওয়ার তত তোমার বেশি সময় লাগে। কাজেই উই নিড টু ব্যালেন্স, যে আমার ভালো পারফর্মিং এবং ফাস্ট একটা নেটওয়ার্ক বানানো হচ্ছে আমাদের টার্গেট। এখন এখানে তুমি যে ছবিটা দেখতেছো, এই ছবিটায় দেখে তোমার মনে হইতে পারে যে প্রত্যেকটা লেয়ারে বুঝি সমান সংখ্যক নিউরনই থাকতে হবে। নো স্যার, প্রত্যেকটা লেয়ারে কয়টা নিউরন থাকবে সেটা তুমি কমপ্লিটলি তোমার। প্রথম লেয়ারে তুমি 128টা নিউরন দাও, সেকেন্ড লেয়ারে তুমি 64টা নিউরন দাও, কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে তুমি কয়টা নিউরন দিলে তোমার কাজটা সলভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দিস ইজ ইয়োর ডিসিশন। সাধারণত আমরা লেয়ার ওয়াইজ যত ভেতরের দিকে যাই, তত নিউরন সংখ্যা কমতে থাকে, বিকজ আমরা হচ্ছে ইনফরমেশন খুব করতে, হাই ডেন্সিটি ইনফরমেশন ক্যাপচার করতে থাকি। বাট এটা মাথায় রেখো যে দ্য ডিসিশন ইজ অন দ্য ইঞ্জিনিয়ার। একটা লেয়ারে কয়টা নিউরন থাকবে এটা তোমার ডিসিশন। দ্বিতীয় যে জিনিসটা তোমরা খেয়াল করতেছো কিনা সেটা হচ্ছে, এই নেটওয়ার্কটা বাম থেকে ডানে গেছে, এবং এটা তুমি টাইটেলও দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড আ ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যত নিউরাল নেটওয়ার্ক দেখবো, লাইক 99% অফ দেম অর মোর, ইভেন মোর দেন দ্যাট, all of the neural networks are at the very core of them feed forward neural network। মানে হচ্ছে এদের ডেটাটা বা ইনফরমেশনটা বাম থেকে ডানে যেতে থাকবে, ফরওয়ার্ডে যেতে থাকবে। দেখো তীর চিহ্নগুলো সব হচ্ছে বাম থেকে ডানে। ওকে, এবং এটার যে এরর ক্যালকুলেশন সেটা হবে ডান থেকে বামে। সো দ্যাটস আ ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। দ্বিতীয় আরেকটা জিনিস তুমি খেয়াল করতেছো কিনা সেটা হচ্ছে, দিস ইজ আ ফুললি কানেক্টেড গ্রাফ। আমরা যদি নিউরন গুলাকে এক একটা নোড হিসেবে ধরি এবং এই ডেটা যে যাচ্ছে তীর চিহ্ন গুলাকে আমরা একটা ডিরেক্টেড এজ হিসেবে ধরি, দিস ইজ আ ফুললি কানেক্টেড গ্রাফ ফ্রম লেয়ার টু লেয়ার। অর্থাৎ একটা লেয়ারের একটা নিউরন থেকে পরের লেয়ারের সব নিউরনে একটা করে এজ আছে, আবার একটা লেয়ারের সব নিউরন থেকে পরের লেয়ারের একটা নিউরনে এজ আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবো। ওকে, বাট একই লেয়ারের একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে কোনো এজ নাই, দেয়ার আর নো লঙ্গিটিউডানাল এজেস। একটা লেয়ারের নিউরন গুলো একটা আরেকটার সাথে কোনোভাবে কানেক্টেড না। ওকে, এটাও ছবি থেকে দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই হচ্ছে একটা বেসিক নিউরাল নেটওয়ার্কের প্রপার্টি। এইভাবে নিউরাল নেটওয়ার্ক গুলো ডিজাইন করা হয়। লাস্ট সেটা হচ্ছে একটা লেয়ারের সবগুলো নিউরন উইল হ্যাভ দ্য সেম অ্যাক্টিভেশন ফাংশন। যেমন প্রথম লেয়ারে তুমি হচ্ছে রেলু, আমি এখন জাস্ট নামগুলো বলতেছি, একটু পরে ব্যাখ্যা করবো কোনটা কি। প্রথম লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হতে পারে রেলু, দ্বিতীয় লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হতে পারে সিগময়েড, 3 নাম্বার লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হতে পারে tan-H। এইটা ডিপেন্ডিং অন দ্য টাস্ক ইউ হ্যাভ। যদি এমন টাস্ক হয় যেখানে তোমার মানে সর্ট অফ একটা সিম্পল গেট লাগবে, ইউ ইউজ রেলু। এবং রেলু হচ্ছে খুব কমন একটা আমরা দেখবো একটু পরে অ্যাক্টিভেশন ফাংশন। বাট one single layer has one activation function in all of its neurons. তোমার প্রথম লেয়ারে যদি প্রথম নিউরন রেলু হয়, সবারই রেলু activation function. Okay, so that's how a neural network this is how a neural network looks like. তোমার মাল্টি ডাইমেনশনাল ইনপুট থাকবে, তারপর এক বা একাধিক লেয়ার থাকবে, যেগুলোকে আমরা কমনলি হিডেন লেয়ার বলি। এক বা একাধিক লেয়ার থাকবে, সেই লেয়ার গুলার সাইজ, মানে লেয়ারের ভেতর কয়টা নিউরন থাকতেছে, সেইটা তোমার ডেটার কমপ্লেক্সিটি এবং টাস্কের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করবে। টাস্কের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করবে তোমার কয়টা লেয়ার আছে, তোমার ডেটার কমপ্লেক্সিটির উপরে বা ডেটার ডাইমেনশনালিটির উপর ডিপেন্ড করবে তোমার এক লেয়ারে কয়টা নিউরন তোমার রাখা। সো দ্যাটস আ ভেরি স্ট্যান্ডার্ড হাই লেভেল ভিউ অফ আ নিউরাল নেটওয়ার্ক। সো কেউ একজন হাত উঠেছে মনে হচ্ছে, নিবিড় করো। স্যার কি বললেন যে ফাংশন যেটা থাকবে এক লেয়ারে, সেটা হচ্ছে ওই লেয়ারের সবগুলা নিউরনের জন্য একসাথে কাজ করবে? ইয়েস স্যার, একসাথে কাজ করবে না, একই ফাংশন হবে। ওই প্রথম লেয়ারে সবগুলা ধরো ফাংশন সেম তোমার হবে?
সবগুলো ফাংশন সেম হবে। গট ইট স্যার। এটা যদি রেলু হয়, এটাও রেলু হবে, রেলু হবে, রেলু হবে, সবাই রেলু। ও স্যার সরি, লেয়ার গুলো হচ্ছে স্যার মানে লম্বায়, নট সাইডে সাইডে। লেয়ার গুলা হচ্ছে হ্যাঁ লম্বা, এটা হচ্ছে একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, ওকে স্যার, তাহলে এখানে 3টা লেয়ার, 5টা না, সরি। 3টা লেয়ার। আর এটা কিভাবে বুঝবা? লেয়ার থেকে লেয়ারে কানেকশন থাকে, বাট উইদিন লেয়ার কোনো কানেকশন থাকে না। ও, দেখো উইদিন লেয়ার কিন্তু কোনো কানেকশন নাই, থ্যাংক হ্যাঁ, ইউ স্যার, হ্যাঁ বুঝছি। উইদিন লেয়ার নো কানেকশন। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ভেরি জেনারেল আইডিয়া অফ আ নিউরাল নেটওয়ার্ক। আমরা নিউরাল নেটওয়ার্ক কে রিপ্রেজেন্ট করার সময় আমরা নর্মালি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার কিছু ফর্মালিটিস ব্যবহার করি। সেই ফর্মালিটিস গুলোর সাথে যদি তোমাদের একটু পরিচয় করা দিই, সবার আগে ডু ইউ নো হোয়াট আ টেন্সর ইজ? কেউ কি বলতে পারবা টেন্সর কি? স্যার কোনো একটা ইউনিট হওয়ার কথা তো স্যার। আরেকবার বলো। স্যার কোনো কিছুর একটা ইউনিট ক্যালকুলেশনের জন্য। আম, আরেকটু অন্যভাবে যদি আমি বলি, এটা একটু মিউট করে দাও, কার মাইক যেন মিউট না করা। Okay, thank you. So, tensor is essentially a generalized form of a vector. So, একটা ভেক্টর হচ্ছে it's a one dimensional data. অর্থাৎ একটা ডাইমেনশন বরাবর বা একটা ডিরেকশন বরাবর ওকে আমি স্ট্রেচ করতে পারি, রাইট? যখন কোন একটা ডেটার কোন রকম ডাইমেনশন বা ডিরেকশন থাকে না, দ্যাটস আ স্কেলার। যেমন এখানে যদি আমি এক্সাম্পল দেখি, একদম বাম পাশেটা ইটস আ স্কেলার, কারণ ওকে কোনো ডাইমেনশন বরাবর ইউ ক্যান নট স্ট্রেচ ইট, ওর কোনো ডিরেকশন নেই। সো এইটাকে আমরা বলি হচ্ছে র্যাঙ্ক জিরো টেন্সর, জিরো ডিরেকশন বলা। ভেক্টর হ্যাজ এ ডিরেকশন, ওই ডিরেকশন বরাবর ইউ ক্যান এক্সপান্ড, তুমি লম্বা করতে পারো, লাইক এ লিস্ট বা লাইক আ লিনিয়ার অ্যালজেব্রা ভেক্টর আমরা যেরকম সে। সো ইট ইজ এসেনশিয়ালি র্যাঙ্ক ওয়ান টেন্সর। নাও র্যাঙ্ক টু টেন্সর হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটাকে দুইটা ডাইমেনশন বরাবর এক্স আর ওয়াই, রো আর কলাম দুই বরাবরই তুমি হচ্ছে এটাকে বড় করতে পারো। সো দ্যাটস এ র্যাঙ্ক টু টেন্সর। র্যাঙ্ক থ্রি টেন্সর হচ্ছে একটা কিউব, যেটাকে তুমি এক্স ওয়াই জেড তিনটা ডিরেকশন বরাবর তুমি বড় করতে পারবা। নাও র্যাঙ্ক ফোর টেন্সর, four dimensional we cannot visualize it, but essentially it's a fourth dimensional combination of rank 3 tensors. Like as you can see, rank 1 tensor is a one dimensional connection of rank 0 tensors. Rank 2, which is a matrix key, matrix is basically কয়েকটা ভেক্টরের combination. So rank 2 tensor is essentially a second dimensional collection of rank 1 tensor. সো এভাবে হচ্ছে পুরো জিনিসটা বাড়বে। তো আমাদের যখন আমরা নিউরাল নেটওয়ার্কের ম্যাথমেটিক্স গুলো করবো, তুমি বইও যখন দেখবা, বিভিন্ন মানে থিওরি যখন দেখবা, তখন দেখবা যে কিছু মানে টেন্সর অ্যারিথমেটিক ব্যবহার করে জিনিসগুলো লেখা হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাই, তখন আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা লিখি হচ্ছে আপার কেস বোল্ড লেটার দিয়ে। যেমন এখানে ডাব্লিউ কে আপার কেস বোল্ড লেটার দিয়ে লেখা হয়েছে বিকজ ডাব্লিউ ইজ এ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে আমরা যদি লোয়ার কেস বোল্ড লেটার দিয়ে লিখি তাহলে ইটস আ ভেক্টর। আমরা যদি লোয়ার কেস নন বোল্ড কোনো কিছু লিখি, দ্যাটস আ স্কেলার। সো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। ইটস জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য, মানে বইয়ের মানে এই ইয়েটা দেখে যেন কনফিউজ না হয়ে যাওয়া, আচ্ছা ডাব্লিউ কি ওয়েট, মানে ওয়েটটা কি ম্যাট্রিক্স না ভেক্টর, এটা যেন কনফিউজ না হোক। যখনই বোল্ড লোয়ার কেস দেখবা, ধরে নেবে এটা একটা ভেক্টর ভ্যারিয়েবলটা। যদি ভ্যারিয়েবলটা আপার কেস বোল্ড হয়, ইটস আ ম্যাট্রিক্স। যদি ভ্যারিয়েবলটা লোয়ার কেস নন বোল্ড হয়, ইটস আ স্কেলার। এই জাস্ট এতটুকু বোঝানোর জন্য, এটার আর কোনো সিগনিফিকেন্স নাই। সো লেটস গো ব্যাক টু আওয়ার নেটওয়ার্ক। সো এই যে স্যার নেটওয়ার্কটা আমরা দেখতেছি, এই নেটওয়ার্কে ইটস এ কালেকশন অফ নিউরনস, এবং এখানে আমাদের টোটাল কয়টা, 15টা নিউরন আছে। ইট ক্যান বি হান্ড্রেডস, থাউজেন্ডস, মিলিয়নস, সামটাইমস ইভেন বিলিয়নস। ইভেন মানে লেটেস্ট নিউরাল নেটওয়ার্ক গুলো দে হ্যাভ লাইক বিলিয়নস, সাম ইভেন হ্যাজ ট্রিলিয়নস আই গেস। সো দোজ আর ম্যাসিভ নেটওয়ার্কস, এবং ইউ উইল বিল্ড ম্যাসিভ নেটওয়ার্কস। তোমরা এই কোর্সের প্রজেক্টটা যখন করবা, তখন তোমরা একটা বড় সড়ো নেটওয়ার্ক বানাবা। ভবিষ্যতে তোমাদের থিসিস বা এইসব কাজের জন্য তোমরা বড় নেটওয়ার্ক বানাবা। সো এই নেটওয়ার্কের কিছু প্রপার্টিজ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। প্রপার্টি নাম্বার 1, এটার অ্যাক্টিভেশন ফাংশন। একটু আগে এটাকে ইন্ট্রোডিউস করছে অ্যাক্টিভেশন ফাংশনটাকে, বাট এই অ্যাক্টিভেশন ফাংশনটা
কেন নন লিনিয়ার হওয়া দরকার সেটা নিয়ে আমাদের একটু আলাপ আছে। আচ্ছা, সেই আলাপে যাওয়ার আগে আমরা এই নেটওয়ার্কটার আউটপুট কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা একটু দেখি। সো আমাদের প্রথম যে প্রথম যে লেয়ারটা আছে সেই লেয়ারের নিউরনগুলোর আউটপুট বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে ইনপুট আই টাইমস ওদের সাথে যে ওয়েট গুলা, এই এজের যে ওয়েট গুলা কানেক্টেড, সেই ওয়েট গুলার গুণফল তার উপরে একটা অ্যাক্টিভেশন ফাংশন। সো এই যে এই অংশটুকু, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট লেয়ারের আউটপুট। তো ফার্স্ট লেয়ারের আউটপুট কিন্তু আবার দেখো সেকেন্ড লেয়ারের ইনপুট, রাইট? সো সেকেন্ড লেয়ারের ইনপুট হিসেবে তখন এই পুরাটা তখন ঢুকে যাচ্ছে, দ্যাট গেটস মাল্টিপ্লাইড বাই সেকেন্ড লেয়ারের ওয়েট, তার উপর সেকেন্ড লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হয়ে সেইটা হয় সেকেন্ড লেয়ারের আউটপুট। সেকেন্ড লেয়ারের আউটপুট বিকামস থার্ড লেয়ারের ইনপুট অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তুমি যতগুলো লেয়ার কানেক্ট করতে চাও তুমি কানেক্ট করতে পারো। ফাইনাল ইভেন্চুয়াল যে আউটপুটটা হবে, দ্যাটস এসেনশিয়ালি a combination of all the activation functions cascaded over one another. এখানে দেখতে পাচ্ছ যে এই যেটা হচ্ছে ফার্স্ট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এই যেটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এখানে আসলে আমার একটু G1 G2 G3 দিলে বুঝতে সুবিধা হতো, এই ডাব্লিউর মতো। বাট এটা ফার্স্ট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এটা সেকেন্ড লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এটা থার্ড লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন। সো এইটুকু পর্যন্ত সম্ভবত থিওরিটিক্যালি নাথিং চ্যালেঞ্জিং তোমাদের কাছে, রাইট? সো ফার্স্ট চ্যালেঞ্জ আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে, why do we need non-linear activation functions? Why cannot we use linear activation functions? Now, yes, non-linear activation function we need so that we can model like complex real life data. That's absolutely one of the points. But there is another massive point যেটা আমাদের এই লেয়ারিংটাকে অ্যালাউ করে। নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন লেয়ারিংটাকে অ্যালাউ করে। এইটা অনেক সময় অনেকে মানে গ্রাস্প করতে পারে না। সেটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনস, লিনিয়ার ফাংশনকে যদি আমি আরেকটা লিনিয়ার ফাংশনের উপরে ক্যাসকেড করাই, বা একটা লিনিয়ার ফাংশনের ভেতর দিয়ে যদি আরেকটা লিনিয়ার ফাংশনকে পাঠাই, দ্য রেজাল্টেন্ট ফাংশন বিকামস জাস্ট অ্যানাদার লিনিয়ার ফাংশন। ইউ ক্যানট, সোজা কথা হচ্ছে, তুমি যদি নন লিনিয়ার ফাংশন ব্যবহার করো একটার উপরে একটা, you can create infinitesimally more complex non-linear functions, যেটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের রিয়েল লাইফের ডেটা ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। সো একটা নন লিনিয়ার ফাংশনকে তুমি ব্যবহার করে যদি রিয়েল লাইফ ডেটা কমপ্লেক্স করতে না পারো, you can easily pass that non-linear function through another non-linear function so that it becomes a way more complex non-linear function. বাট লিনিয়ারের ক্ষেত্রে এটা করা যায় না। তুমি যদি একটা লিনিয়ার ফাংশনকে আরেকটা লিনিয়ার ফাংশনের থ্রুতে পাস করো, যে এখানে যে জির ভেতর জি তার ভিতর জি, এই জি গুলা যদি লিনিয়ার হয়, তাহলে এই জির ভিতর জি এই কমপ্লেক্স কম্বিনেশনটা, এটা আরেকটা কমপ্লেক্স কোন রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে না, ইট জাস্ট বিকামস অ্যানাদার লিনিয়ার ফাংশন। এটা এগেইন মানে অনেকের গ্রাস্প করতে সমস্যা হতে পারে। সো আই হ্যাভ এ স্মল ডেমনস্ট্রেশন অফ দিস। সো ধরো আমার কাছে দুইটা লিনিয়ার ফাংশন আছে। প্রথম লিনিয়ার ফাংশনটা হচ্ছে mx প্লাস বি, দ্বিতীয় লিনিয়ার ফাংশনটা হচ্ছে nx প্লাস সি। সো আমি যদি প্রথম লিনিয়ার ফাংশনটাকে দ্বিতীয় লিনিয়ার ফাংশনের ভিতর দিয়ে পাস করাই, তাহলে ইট উইল লুক লাইক দিস, তাই না? n of f1x, সরি n টাইমস f1x প্লাস c। নাও f1x কে আমরা যদি বসাই দিই, তাহলে ইট বিকামস n টাইমস mx প্লাস b প্লাস c। গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে? nmx প্লাস bn প্লাস c। নাও bn বা nb, nb আর c এই দুইটাই কিন্তু তোমার স্কেলার। সো তুমি এই দুইটাকে কম্বাইন করে ইউ ক্যান প্রডিউস অ্যানাদার স্কেলার, দ্যাট ইজ d। এবং x এর মাল্টিপ্লায়ার হিসেবে আছে nm, which is another scalar, so you can consider that as the slope g. So your eventual equation becomes another linear equation, যেখানে x এর সাথে বেসিক্যালি একটা স্লোপ এবং একটা y ইন্টারসেপ্ট, দ্যাটস ইট। এটা তুমি 100 বার করো, 1000 বার করো, ইনফাইনাইট টাইমস করো, তুমি যদি ইনফাইনাইট টাইমস একটা লিনিয়ার ফাংশনকে ইনফাইনিটেসিমাল মোর লিনিয়ার ফাংশনের মধ্যে দিয়ে পাস করাও, the eventual result will always become another linear function. So you cannot make linear functions more complex by cascading one over another. সম্ভব না এটা। বাট নন লিনিয়ার ফাংশন আমাকে এই অ্যাডভান্টেজটা দেয়। দ্যাটস ওয়াই আমরা আমাদের
নিউরাল নেটওয়ার্কের অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে নন লিনিয়ার ফাংশন ব্যবহার করি। সো আমি বা ইন ফিউচার যে কেউ যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে যে why do you use non-linear functions in neural networks বা why neural networks are so powerful, there is that এটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের পাওয়ারের পেছনের সবচেয়ে বড় কারণ, যে নিউরাল নেটওয়ার্ক এর প্রত্যেকটা লেয়ারে আমি যেহেতু আলাদা আলাদা নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি, এইগুলাকে একটার উপর আরেকটা ক্যাসকেড করাইলে আমি এমন একটা কমপ্লেক্স সলিউশন পাই, যে কমপ্লেক্স সলিউশনটা আমাদের রিয়েল লাইফ কমপ্লেক্স ডেটাকে অনেক অনেক ভালো মতো হ্যান্ডেল করে। আমি মোটামুটি ক্লিয়ার যে কেন আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করি? জি স্যার। জি স্যার। নাইস। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করি। এখানে জাস্ট এই যে এক্সর এর ইয়েটা দেয়া আছে, এটা তোমরা একটু দেখে নিও। ইটস জাস্ট আ ভেরি সিম্পল লিনিয়ার যন্ত্রণা। এখন আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে, ওকে, non-linear activation functions, we understand we need non-linear activation functions. What are our options? আমরা কি কোন কোন non-linear ফাংশন গুলাকে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমাদের নিউরাল নেটওয়ার্ক বানানোর সময় ব্যবহার করে থাকি? সো আমরা বেসিক্যালি আজকে এরকম চারটা দেখি। এই চারটাই মোটামুটি 99% অফ দ্য ব্লগস কোডস এভরিওয়্যার, এই চারটাই তোমরা ঘুরে ফিরে দেখবা, এই চারটাই খুব বেশি বেশি ব্যবহৃত হয়। কোনটা তুমি চুজ করবা সেটা ডিপেন্ড করতেছে তোমার প্রয়োজনের উপরে। আমরা বেসিক্যালি ফোকাস করব দুইটা জিনিসে। নাম্বার ওয়ান, আমার বেসিক্যালি তিনটা জিনিস। নাম্বার ওয়ান, আমার ফাংশনটা কি, এটা দেখতে কেমন, মানে এটার প্লট করলে জিনিসটা দেখতে কেমন হয়, এবং এইটা আমার অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, মানে এটার বিহেভিয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সো বিহেভিয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা আমরা বুঝবো দুইটা অ্যাঙ্গেল থেকে। নাম্বার ওয়ান, এইটার আউটপুটটা আমরা যেমন চাচ্ছিলাম সেরকম আউটপুট পাই কিনা, এবং এটা ডিফারেন্সিয়েবল কিনা। ডিফারেন্সিয়েবল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন ফাংশনের জন্য, কারণ আমরা নিউরাল নেটওয়ার্কে যখন এরর ব্যাক প্রপাগেট করি, এরর কেমনে ক্যালকুলেট করি এটা তো তোমাদের আগে দেখাইছি, ক্রস এন্ট্রপি লস আমরা ক্যালকুলেট করছি। সো সেই ক্রস এন্ট্রপি লসকে যদি আমার ব্যাক প্রপাগেট করে ওয়েট আপডেট করতে হয়, সেখানে আমরা ক্যালকুলাস ব্যবহার করি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে যেটাকে, তোমরা যদি ফটো করে থাকো। এগেইন, নট আ মেশিন লার্নিং কোর্স, সো উই আর নট গোয়িং ইনটু দ্য ম্যাথস অফ দ্যাট। জাস্ট এটা মাথায় রাখবা যে অ্যাক্টিভেশন ফাংশন হইতে হলে এটার আউটপুটটা আমরা যেমন চাচ্ছি তেমন হইতে হবে, এবং এইটাকে ডিফারেন্সিয়েবল হইতে হবে। ডিফারেন্সিয়েবল যদি না হয়, তাহলে আমি নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং এর সময় আমরা ট্রেনিং করাইতে পারবো। এতটুকু মাথা রাখ। সো লেটস সি আমাদের হাতে অপশন কি আছে। আমাদের হাতে প্রথম যে অপশনটা, দ্যাট ইজ প্রবাবলি দ্য ইজিয়েস্ট অপশন দ্যাট উই ক্যান থিঙ্ক অফ। ইট ইজ কল্ড ReLU or Rectified Linear Unit. সো Rectified Linear Unit এই জিনিসটা বেসিক্যালি এ কম্বিনেশন অফ টু থিংস। এটা যদি আমার ইনপুটটা পজিটিভ হয়, ইটস জাস্ট আ সিঙ্গেল লাইন, এটা একটা সিম্পল লাইনের ইকুয়েশন, WX প্লাস B দেখতে পাচ্ছ। বাট এটা যদি নেগেটিভ হয়, এক্স এক্সিস বরাবর ইনপুট যদি সে নেগেটিভ হয়, ইটস জাস্ট এ ফ্ল্যাট লাইন অর জিরো। সো ইটস এ কম্বিনেশন অফ টু লাইনস, যে লাইন দুইটা কানেক্টেড হচ্ছে অরিজিনে 0 0-তে। এটা যদি ইনপুট পজিটিভের দিকে যায়, ইটস জাস্ট আ লিনিয়ার ফাংশন WX প্লাস B, আর যদি নেগেটিভে যায়, ইটস আ ফ্ল্যাট লাইন উইথ এক্স অ্যাক্সিস, অর্থাৎ y বরাবর 0। সো এটার ফাংশনটা দেয়া আছে এখানে। নাও আমি যদি রিয়েল লাইফে রেলুর একটা এক্সাম্পল কল্পনা করি, ইটস লাইক এ ফ্যান রেগুলেটর। আমাদের ঘরের ফ্যানের যে রেগুলেটর আছে সেরকম। এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ আমরা যদি পজিটিভ দিকে যত ঘুরাইতে থাকি, ফ্যানের স্পিড তত বাড়তে থাকে। সো দ্যাটস আ লিনিয়ার কম্বিনেশন, রাইট? যতটুকু ইনপুট দিচ্ছি, মানে হচ্ছে আমি যত টুইস্ট করতেছি, ফ্যানের স্পিড তত বাড়তেছে। বাট যখন আমি উল্টা দিকে টুইস্ট করে 0-তে পৌঁছায় যাব, তারপর আমি যতই ঘোরানোর চেষ্টা করি, এটা কিন্তু ফ্যানের স্পিড আর কমাবে না, ফ্যানের স্পিড তখন অফ। সো ইটস জাস্ট ফ্ল্যাট। সো ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ এ গেট, আর রেগুলেটর। এ গেট তুমি যেভাবে বলো, এটা গেটও কিন্তু তোমার যতদূর পাস করা দরকার ততটুকু তুমি খুলবা, পাস হবে। যখন বন্ধ করে দিছো, একেবারে বন্ধ, কিচ্ছু পাস হবে না। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ReLU ইজ, ইটস আ গেট। এবং আমরা যখন নিউরনটাকে ইন্ট্রোডিউস করতেছিলাম, তখন কিন্তু আমি অ্যাক্টিভেশন ফাংশনকে গেট হিসেবেই ব্যাখ্যা করতেছিলাম। সো ReLU
is actually exactly what we want. It's a gate, and a perfect representation of what we need. So it's easy. It's absolutely what we need. আমরা যে ডেফিনেশনে, so why are we even studying other things? আমরা শুধু রেলই তো পড়তে পারি। রেলুর দুইটা প্রবলেম আছে। Number one problem, you can already see from the graph, ReLU is not differentiable এই গ্রাফ থেকে পরিষ্কার। Now a function is differentiable যদি সেই ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে সে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, এবং তোমরা দেখতে পাচ্ছ ReLU 0 থেকে 1 এ ডিফারেন্সিয়েবল, ইটস আ স্ট্রেট লাইন, সো এটা ডিফারেন্সিয়েশন ভ্যালু হচ্ছে জাস্ট এটা স্লোপ। আবার বাম পাশের অংশটুকু যেখানে সে ফ্ল্যাট, সেখানেও সে ডিফারেন্সিয়েবল, এটার স্লোপ হচ্ছে 0। বাট এই দুটা লাইন যে পয়েন্টে এসে জোড়া লাগছে, সেই অরিজিন পয়েন্টে এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে আনডিফাইন্ড, সো এইটার ওই জায়গায় সে ডিফারেন্সিয়েবল না। নাও দ্যাটস আ প্রবলেম, কারণ আমরা বলছি যে আমাদের ডিফারেন্সিয়েবল সলিউশন দরকার। সো নর্মালি এটা যেটা করা হয়, ReLU is actually so enticing, it's so easy and it's exactly what we want. সো এই যে ডিফারেন্সিয়েবল না, এই প্রবলেমটা সলভ করা হয় ইউজিং আ ভেরি সিম্পল ইঞ্জিনিয়ারিং ট্রিক। মানে তোমরা ওই যোগটা কি কখনো শুনছো যে হোয়াটস দ্য ভ্যালু অফ জি? ওই যে আমাদের অভিকর্ষ ত্বরণ বলে যেটা, ওই যে এটা জি এর ভ্যালু কত সবাই জানো? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? সো ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার না, ইঞ্জিনিয়ারদের জন্য ইটস 10। ইঞ্জিনিয়ার্স লাইক টু অ্যাপ্রক্সিমেট থিংস। আমরা নাইট বাইজও অ্যাপ্রক্সিমেট করছি। ওয়াই আমাদের অ্যাপ্রক্সিমেট করা কেন দরকার ছিল? বিকজ ইট মেক্স আওয়ার লাইফ ইজিয়ার, আর কোনো কারণ নাই। সো আমরা যেটা করি, যদি আর বাকি সবকিছু আমার জন্য ফিট করে, জাস্ট টু মেক আওয়ার লাইফ ইজিয়ার, উই হ্যাভ অ্যান অ্যাপ্রক্সিমেশন সলিউশন রেলুর জন্য। যে নাম্বার ওয়ান, অরিজিন পয়েন্টটা এমনিতেও রেয়ার, কারণ ইটস জাস্ট ওয়ান পয়েন্ট ইন এ ম্যাসিভ ফাংশন, সো এটা এমনিতেও রেয়ারলি আসে। বাট যখন আসে, উই জাস্ট কনসিডার ইট এনি আদার ভ্যালু, হয় বামে অথবা ডানে, জাস্ট 0 না হয়ে এটা হচ্ছে 0.001 হইলে আমার কোনো প্রবলেম নেই। সো উই ডু দ্যাট, আর কিছু না। রেলুর দ্বিতীয় যে প্রবলেম, সেটা হচ্ছে, ওয়েল ইটস এ গেট, দ্যাটস এ ভেরি নাইস থিং। যখন খোলা তখন খোলা, ইনফরমেশন পাস হবে, ডেটা পাস হবে, চমৎকার, কোনো সমস্যা নাই। বাট যখন বন্ধ তখন কিন্তু একদম 100% বন্ধ, একটু ইনফরমেশন পাস হবে না। সো বাই এনি সর্ট অফ ব্যাড লাক, কোন রকম দুর্ভাগ্যজনক কারণে, ধরো তোমার এই লেয়ারের প্রত্যেকটারই অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে ReLU, এবং কোন একটা দুর্ভাগ্যজনক কারণে এই প্রত্যেকটারই ReLU হচ্ছে অফ, তখন কি হবে বলতো? জিরো যাবে, মানে হচ্ছে বেসিক্যালি এখানে সবগুলা গেট বন্ধ, কাজে কোনো ইনফরমেশন পাস হবে না। একটু মিউট করে দাও, হ্যাঁ থ্যাংক ইউ। সো কোনো ইনফরমেশন আর পাস হবে না, সো ইউর নেটওয়ার্ক স্টপস লার্নিং। তুমি কারেন্ট ইনপুট থেকে লিটারেলি, মানে ওই পার্টিকুলার ফেজে তুমি কোনো ইনফরমেশন পরের লেয়ারে আর পাস করতে পারতেছো না, অর্থাৎ ইউ আর জাস্ট মানে স্টপ লার্নিং, তাই না? দ্যাটস নট হোয়াট ইউ ওয়ান্ট। তুমি তো এটা চাও না। মানে সব গেট যদি বন্ধ হয়ে যায়, তোমার ইনফরমেশন আর সামনে পাস হচ্ছে না, ইউ হ্যাভ স্টপ লার্নিং। দ্যাটস নট ফেয়ার, ইউ শুডন্ট ডু দ্যাট। সো হোয়াট উই ডু ইজ, ইভেন এরকম এক্সট্রিম কেসে যেন লার্নিং অফ হয়ে না যায়, সো উই হ্যাভ এ সলিউশন কল্ড লিকি ReLU. সো লিকি ReLU ইজ এক্স্যাক্টলি লাইক ReLU, বাট সেটার জিরো অংশটায়, মানে তুমি যদি ReLUটা দেখো, ReLU হ্যাজ লাইক টু লাইনস। একটা লাইন হচ্ছে এইটা, যেটা হচ্ছে পজিটিভ সাইডে, দ্বিতীয় লাইন হচ্ছে এটা, উইচ ইজ জাস্ট স্ট্রেট, মানে জিরো। আমরা জিরোর বদলে নেগেটিভ সাইডটায় আমরা হচ্ছে একটা লাইন রাখবো, বাট সেই লাইনটার স্লোপ হবে ভেরি 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 স্মল। মানে এখানে গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না, বাট ইট ইজ অ্যাকচুয়ালি এ লিটল স্ল্যান্টেড, একটুখানি স্কিউ, সামান্য একটু স্লোপ আছে। সো কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে অল দ্য নিউরনস হ্যাভ লাইক এই পাশের ইনফরমেশন, সো কিছুই পাস হইতো না ReLUতে, বাট এই ক্ষেত্রে সামান্য কিছু ইনফরমেশন পাস হবে যেন লার্নিং বন্ধ না হয়ে যায়। দ্যাটস লাইক ReLU। ReLUর এক্স্যাক্টলি সেম থিং
সবকিছু সেম প্রপার, মানে ইটস এ প্রপার রেলু, জাস্ট তফাৎ হচ্ছে ইট লিকস। যেটাকে আমরা ডেড নিউরন প্রবলেম বলতেছিলাম, পুরো নিউরন গুলো সব মরে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, আউটপুট যাচ্ছিল না। লিকি রেলু হেল্পস ইউ সলভ দ্যাট প্রবলেম। তোমার ইভেন্ট সবাই যদি বন্ধ হয়ে যায়, গেট যদি সব বন্ধ হয়ে যায়, কিছু কিছু লিক করবে, খুব সামান্য হলেও লিক করবে। দ্যাট লেটস ইউর ট্রেনিং গোয়িং, লার্নিংটা কন্টিনিউ করতে হেল্প করে। আর বাকি সব বিহেভিয়ার রিলের সাথে সেম, কোনো তফাৎ নেই। সো these are the most common two activation functions in basic neural networks. তোমরা নিউরাল নেটওয়ার্কের কিছু ব্লগ আমি তোমাদের দিব, যেগুলো ব্যবহার করে তোমরা প্রজেক্টের কোড লিখবা। সেগুলোতে তোমরা দেখবা রেলু, মানে ডাইনে বামে সব দিকে অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু। বাট এটা ছাড়াও আরো কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে। বেসিক্যালি এনি নন লিনিয়ার ফাংশন ক্যান বি ইউজড অ্যাজ তোমার অ্যাক্টিভেশন ফাংশন, অ্যাজ লং অ্যাজ এটার বিহেভিয়ারটা রিজনেবল এবং এটা ডিফারেন্সিয়েবল। আমাদের বাকি দুইটা যে খুব কমন অ্যাক্টিভেশন ফাংশন আছে, সেই দুইটা হচ্ছে সিগময়েড আর tanh। নাও সিগময়েড তোমরা মিডের আগে 5.2 তে, বইয়ের 5.2 তে তোমরা সিগময়েড পড়ে আসছো। সো সিগময়েড হচ্ছে 1/1 + e⁻²। তোমরা যদি এটার ছবিটা আঁকো, গ্রাফটা যদি প্লট করো, তাহলে তুমি দেখবা ইটস আ ফাংশন যেটা অ্যাসিম্পটোটিক্যালি ক্লোজার টু 1 অন দ্য পজিটিভ সাইড, অ্যাসিম্পটোটিক্যালি ক্লোজার টু 0 অন দ্য নেগেটিভ সাইড। সো ইটস অ্যান এস শেপ, যেটা অরিজিন হচ্ছে 0 and 0.5 এ, এবং পজিটিভ সাইডে এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি ক্লোজার টু 1, নেগেটিভ সাইডে ইটস অ্যাসিম্পটোটিক্যালি ক্লোজার টু 0। এবং এই ফাংশনটা ইজ এক্সট্রিমলি প্রেফারেবল ফর আউটপুট লেয়ার্স। আউটপুট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে এটা খুবই পপুলার, কারণ এটাকে তুমি যে ইনপুটই দাও, সে হচ্ছে সেটাকে প্রবাবিলিটি স্পেসে নিয়ে যায়, 0 থেকে 1 এর মধ্যে নিয়ে যায়। এবং প্রবাবিলিটি স্পেসে যদি তুমি আউটপুটকে নিয়ে যাও, তাহলে চমৎকার একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার কোন আউটপুট কত প্রবাবিলিটি পাচ্ছে সেটা তুমি সরাসরি ক্যালকুলেট করে ফেলতে পারো। ইউ উইল সি, যখন তোমরা প্র্যাকটিক্যালি করবে তখন তোমরা এই জিনিসটা দেখবে। দ্যাটস ওয়াই সিগময়েড ইজ ভেরি ভেরি পপুলার at the output layer activation function. আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন যেটা হচ্ছে ইনার লেয়ার, রেলু আর লিকি রেলু হচ্ছে ইনার লেয়ার গুলো, হিডেন লেয়ার গুলোতে খুব পপুলার, কারণ দে অ্যাক্ট লাইক গেটস, সো দে আর ভেরি পপুলার দেয়ার। tanh হচ্ছে মোটামুটি ইনার লেয়ার গুলোতে, হিডেন লেয়ার গুলোতে tanh ও খুব পপুলার। সো tanh অলসো ইজ লাইক সিগময়েড, এস শেপ, বাট তফাৎ হচ্ছে tanh এর অরিজিন হলো 0 0 তে, এবং tanh পজিটিভ সাইডে অ্যাসিম্পটোটিক্যালি ক্লোজার টু 1 এবং নেগেটিভ সাইডে অ্যাসিম্পটোটিক্যালি ক্লোজার টু -1। সো ইটস আ +1 -1 সুইচ। সো এটা গেট হিসেবে বেশ ভালো। পজিটিভ সাইডে এটা হচ্ছে মানে প্লাস হিসেবে ডেটা প্রোভাইড করে, আর নেগেটিভ সাইডে গেলে এটা হচ্ছে নেগেটিভ ডেটাটা প্রোভাইড করে। এবং এইটাও হচ্ছে এটার প্রত্যেকটা পয়েন্টে তোমার ডিফারেন্সিয়েবল, সো দ্যাটস অলসো নাইস। এবং স্যাচুরেটস অ্যাক্রস মোস্ট অফ দ্য ডোমেইনস, মানে পুরাটা ডোমেনের মধ্যে একটা বড় অংশই হচ্ছে 1 এর সাথে অর -1 এর সাথে অ্যাসিম্পটোটিক্যালি ভেরি ভেরি ক্লোজ। সো এই চারটা অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে আমাদের জেনারেল অ্যাক্টিভেশন ফাংশন। খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার দরকার হয়, ধরে রাখবা ইনার লেয়ার গুলাতে, হিডেন লেয়ার গুলাতে you will use ReLU, Leaky ReLU or tanh for your activation function. Mostly দেখবা ReLU ব্যবহার করা হয় because it's easy to implement and it's very fast to run. আর আউটপুট লেয়ারে দেখবা সিগময়েডটা ব্যবহার করা হচ্ছে সবসময়, ইটস ভেরি কমন। সিগময়েড আর সিগময়েড একটা জেনারেলাইজ ফর্ম আছে সফটম্যাক্স নামে, সেটাকে ব্যবহার করা হয়। সো দ্যাট ইজ ইয়োর নিউরাল নেটওয়ার্ক। এই হচ্ছে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক। কি কি থাকে, তার একটা ইনপুট থাকে, সেই ইনপুটের সাথে কিছু ওয়েট জড়িত থাকে, সেই ওয়েট গুলাই হচ্ছে ওই নেটওয়ার্কের লার্নেবল প্যারামিটার। তাকে যত ট্রেন করা হয়, এই ওয়েট গুলো আপডেট হইতে থাকে এবং লার্ন হইতে থাকে, এবং তার ভেতরে একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে। যে অ্যাক্টিভেশন ফাংশন গুলা কাজ হচ্ছে নাম্বার 1 কমপ্লেক্সিটি বাড়ানো, এবং নাম্বার 2 নন লিনিয়ার রিলেশনশিপ ক্যাপচার করতে পারো। এখন তোমরা চাইলে এই নেটওয়ার্কটাকে নিউরন বাড়ায় লেয়ার বড় করা, বা লেয়ারের উপর লেয়ার বসায় নেটওয়ার্কটাকে বড় করা, এরকম করে করে তোমরা জিনিসটাকে একটা স্ট্রং মেশিন লার্নিং, ডিসক্রিমিনেটিভ মেশিন লার্নিং ক্লাসিফায়ার হিসেবে বিল্ড করতে পারো। বাট আলাপ এখানে শেষ নেই। আলাপ হচ্ছে এখন এই নিউরাল নেটওয়ার্কটা বানানোর জন্য আমার কিছু ডিসিশন মেক করতে হয়, কিছু প্যারামিটার আমার সেট করতে হয়। যে মানে এরকম দুইটা প্যারামিটার তোমরা তো অলরেডি দেখলাই, যে একটা প্যারামিটার হচ্ছে আমি কি অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করব,
দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমার নেটওয়ার্কটা কত বড় হবে, এবং এই ডিসিশন গুলো যেটা বললাম যে ইট অল কামস ফ্রম এক্সপেরিয়েন্স, প্র্যাকটিস। সো তোমার ডেটা যদি বেশি কমপ্লেক্স হয়, অলরেডি বলে দিছি যে লেয়ারের ভিতরে নিউরনের সংখ্যা বাড়াইতে হবে, ডাইমেনশনালিটি বাড়লে। তোমার যদি টাস্কটা বেশি কমপ্লেক্স হয় তাহলে লেয়ার বাড়াইতে হবে, লেয়ারের উপর লেয়ার, তার উপরে লেয়ার বসাইতে হবে। তোমার যদি গেটের দরকার হয় তোমার রেডিও অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করতে হবে, তোমার যদি প্রবাবিলিটির দরকার হয় সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করতে হবে। সো এই যে বিভিন্ন জেনারেল ডিসিশন নিয়ে তারপর তুমি নেটওয়ার্কটা বানাইতে বসো, এই ডিসিশন গুলার একটা কমন নাম আছে। সেই কমন নামটা হচ্ছে হাইপার প্যারামিটারস। এটাকে আমরা শুধু প্যারামিটার বলতেছি না, নেটওয়ার্কের প্যারামিটার বলতেছি না, বিকজ দে আর প্যারামিটারস, অ্যাকচুয়াল প্রপার প্যারামিটারস, ডাব্লিউ গুলো, যেগুলাকে আমরা লার্নেবল প্যারামিটারস বলতেছি। সো ওইটার সাথে তফাৎ করার জন্য এগুলাকে আমরা নাম দিছি হচ্ছে হাইপার প্যারামিটারস। হাইপার প্যারামিটারস হচ্ছে জেনারেল ডিসিশন মেকিং প্রসেস অফ অ্যান এন্টায়ার নিউরাল নেটওয়ার্ক। যেহেতু নিউরাল নেটওয়ার্ককে তুমি তোমার পছন্দ মতো যে কোনো স্ট্রাকচারে বানাইতে পারো তোমার প্রয়োজন মতো। সো এই হাইপার প্যারামিটার গুলো মানে ভালোভাবে চুজ করতে পারাটা একটা ইম্পর্টেন্ট কাজ। এখানে একটা ছোট্ট অ্যানেকডোটাল ইনফরমেশন যদি আমি তোমাদের দিই, সেটা হচ্ছে আমি যখন থিসিস বোর্ডে বসি, মানুষজন যখন তাদের নিউরাল নেটওয়ার্ক নিয়ে আসে প্রেজেন্ট করার জন্য, আমি প্রায়ই দেখি দে আর প্রেজেন্টিং জাস্ট ওয়ান নিউরাল নেটওয়ার্ক। তো তখন আমি প্রশ্ন করি যে এই যে এই নিউরাল নেটওয়ার্কটা তুমি বানাইছো, তুমি কেমনে বুঝলা যে এই নিউরাল নেটওয়ার্কটাই তোমার জন্য কাজ করবে, বা এই নিউরাল নেটওয়ার্কের জন্য যে তুমি প্যারামিটার গুলো সেট করছো যে নিউরাল নেটওয়ার্কটা এত বড় হতে হবে, এই অ্যাক্টিভেশন ফাংশন, হাউ ডু ইউ নো? সো তোমাকে আসলে এগুলো নিয়ে একটু খেলাধুলা করতে হবে। তুমি যখন নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করবে, ইউ নিড টু লাইক টুইক, ইউ নিড টু টিউন। এই কারণে পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং। ইউ হ্যাভ টু টিউন ডিফারেন্ট হাইপার প্যারামিটারস সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইউর পারফেক্ট নিউরাল নেটওয়ার্ক। জাস্ট একটা নিউরাল নেটওয়ার্ক বানাই ওইটা নিয়ে থিসিস ডিফেন্সে আইসো না, তাইলে কিন্তু মানে দ্যাটস নট দ্য প্রপার প্রসেস এই পুরো জিনিসগুলো। সো আমরা হচ্ছে কি কি হাইপার প্যারামিটারের দিকে তাকাবো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথম ক্লাসে টোটাল 4টা হাইপার প্যারামিটার নিয়ে কথা বলতে পারছি, তো এই ক্লাসেও 4টা হাইপার প্যারামিটার নিয়ে কথা বলে শেষ করব। তো 4টা হাইপার প্যারামিটারের মধ্যে 2টা অলরেডি দাও। কি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব, আমার 4টা অপশন আছে, পিক ওয়ান। দ্বিতীয় হাইপার প্যারামিটার যেটা নেটওয়ার্কটা কত বড় হবে সেই ডিসিশন ডান। এই 2টা শেষ। আমরা আরো 2টা হাইপার প্যারামিটার দেখবো। তার মধ্যে প্রথম হাইপার প্যারামিটারটার নাম হচ্ছে অপটিমাইজার, এবং দ্বিতীয় হাইপার প্যারামিটারের নাম হচ্ছে রেগুলারাইজ। নাও এই টার্মিনোলজি গুলো তোমাদের কাছে নতুন হওয়ার কথা অনেকের কাছে। Again, not a machine learning course, so we are not going to go into depth of how optimizers work or regularizers work. আমরা জাস্ট ফোকাস করব আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টাস্কের জন্য কোন অপটিমাইজারটা আমরা ব্যবহার করি, কোন রেগুলারাইজার গুলো আমরা ব্যবহার করি। ওকে, সো অপটিমাইজারের ডেফিনেশন যদি আমার বলতে হয়, an optimizer is an algorithm যার কাজ হচ্ছে দ্রুত লস রিডিউস করা। আমি যে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদমকে ট্রেনিং প্রসেস আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে লস রিডিউস করি। সেটা বাইনারি ক্রস এন্ট্রপি লস হতে পারে। সো ক্রস এন্ট্রপি লস রিডিউস করতে করতে যখন আমার লস মিনিমাম হয়ে যাবে, তার মানে আমার মডেল এনাফ ট্রেনিং করে ফেলছে, গুড ফর আস, দ্যাটস এ গুড মডেল। সো অপটিমাইজারের কাজ হচ্ছে এই যে মডেলের লসটা রিডাকশন করা, এইটাকে অপটিমাইজ করা, অপটিমাইজ উপায়ে লসটাকে রিডিউস করা। সো লস রিডিউস করার বেশ কিছু টেকনিক আছে, বেশ কিছু অ্যালগোরিদম ব্যবহার করে আমরা এফেক্টিভলি মানে কোন রকম গ্যাঞ্জাম না করে একটা অপটিমাল ওয়েতে লস রিডিউস করতে পারি। দেয়ার আর মাল্টিপল অপটিমাইজার, তার মধ্যে একটা দুইটা তোমরা অলরেডি যদি 422 করে এসে থাকো তোমরা দেখে আসো। তোমরা 422 করছো কেউ? স্যার করছি এবার। স্যার করছি এইবার। ওকে, সো তোমরা কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে কোনো জিনিস দেখছো 422 তে? না স্যার, এখনো দেখা নেই। ঠিক আছে, সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে যেটা হচ্ছে সেটা হলো, গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হলো পাহাড় বেয়ে নামা। সো আমি যদি তোমাকে পাহাড়ের একটা চূড়ায় বসাই দিই, আমি যদি তোমাকে বলি যে এই পাহাড় থেকে তোমার, ধরো তুমি হচ্ছে সুপারম্যান, তোমার গায়ে ব্যথা ব্যথা লাগে না, সো পাহাড় থেকে সবচেয়ে দ্রুত যদি তোমার নিচে নামতে হয়, হোয়াট উইল ইউ চুজ? সবচেয়ে খাড়া বরাবর তুমি গড়ায় নেমে দেবে, ঠিক আছে? মানে তুমি ঝাঁপ দিতে পারবা না, ইউ ক্যানট জাম্প,
সো হোয়াট উইল ইয়োর রেশনাল সলিউশন বি? যে সবচেয়ে খাড়া বরাবর তুমি হচ্ছে গড়ানি দিলে তুমি নিচে নেওয়া যাবে সবার আগে, তাই না? আর যে বরাবর খাড়া কম, ঢাল কম, সে বরাবর গড়াইলে তোমার গড়ায় নিচে নামতে নামতে বেশি সময় লাগবে। সাউন্ড ফেয়ার, রাইট? মানে স্যার যেটা স্লোপ বেশি Yes, সেটা sir. দিয়ে করবো আর কি। হ্যাঁ, যেদিকে বেশি খাড়া তুমি সেদিক দিয়ে নামলেই সবচেয়ে নিচে চলে আসবে। ওকে, সো দিস ইজ এসেনশিয়ালি হোয়াট গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ। তোমার কাজ হচ্ছে লস রিডিউস করা। তো তুমি একটা হাই লেভেল লসে আছো, এই লসটাকে তোমার কমাইতে হবে। সো লস কার্ভে মানে কোন একদিকে মানে লসেস অফ কার্ভ, যে তোমার সময়ের সাথে সাথে লসটা কোন দিকে কমে, সরি সময় বলতেছি মানে ইনপুটের সাথে বেস করে লসটা কমে। সো লস তুমি যদি যেই বরাবর লসটা সবচেয়ে খারাপ ভাবে কমে, তুমি যদি ওই রাস্তা বরাবর যাও, তোমার লস দ্রুত কমবে। That's a very like intuitive solution. Now this solution is called gradient descent. So gradient descent was a very popular optimization solution. এটা অনেক পুরানো একটা অপটিমাইজেশন সলিউশন, বাট ওয়ার্কস প্রিটি ডিসেন্টলি। এটার কিছু ভ্যারিয়েশনস আছে। ভ্যারিয়েশনস থাকার কারণ হচ্ছে বেসিক্যালি তোমার, এক্সকিউজ মি, কেউ একজন নক দিচ্ছে কেন আমাকে? ও সরি। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট এর কিছু ভ্যারিয়েশন, কারণ গ্রেডিয়েন্ট ডিসেন্টের কিছু সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে আমরা যেটাকে বলি লোকাল মিনিমা প্রবলেম। অর্থাৎ ধরো পাহাড়টা যেদিক দিয়ে বেশি খাড়া সেদিক দিয়ে নেমে এসে হঠাৎ একটু ফ্ল্যাট হয়ে গেছে, তারপরে আবার নামা শুরু করছে। আবার কিন্তু যেদিক দিয়ে কম খাড়া সেদিক দিয়ে একটু কম খাড়া হলো একবারে নিচ পর্যন্ত চলে গেছে। আর যেহেতু তুমি ডিসাইড করছো বেশি খাড়া দিক দিয়ে যাবা, সেখানে তুমি যে ওই ফ্ল্যাটে আটকে যাবা। কারণ ফ্ল্যাটে গেলে তোমার তো আর দুই পাশে কোনো খাড়া নেই, তুমি কোন দিকে যাবা? তোমার গড়ানো বন্ধ। তো তুমি হচ্ছে ওই লোকাল মিনিমাতে আটকে গেছো। বাট তুমি যদি কম খাড়াটা দিয়ে নামতা, তাহলে কিন্তু যদিও তোমার শুরুর দিকে একটু মানে স্লোলি তুমি নামতা, বাট ইভেনচুয়ালি তুমি কিন্তু একদম পাহাড়ের গোড়া পর্যন্ত পৌঁছে দেবা। সো এই প্রবলেম গুলো গ্রেডিয়েন্ট ডিসেন্টের হয়। এগুলো সলভ করার জন্য দেয়ার আর সলিউশনস লাইক র্যান্ডম ডিসচার্জ বা স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। 4.2 তে তোমরা এগুলো পড়বা। এগুলো আমরা কভার করতেছি না, বিকজ উই আর নট গোয়িং টু ইউজ এনি অফ দ্যাম। তারপর গ্রেডিয়েন্ট ডিসেন্টের পরে কিছু অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্ট সলিউশন, অ্যাডাগ্রাড বা অ্যাডাডেল্টা, এরকম কিছু সলিউশন আসছে 90-এর দশকে বা আর্লি 2000s দে ওয়ার ভেরি ভেরি পপুলার, সবাই ইউজ করতো। দেয়ার অ্যানাদার সলিউশন কল্ড আরএমএস প্রপ বা রুট মিন স্কয়ার প্রপাগেশন, সেই সলিউশনও ছিল। বাট কেন আমরা এগুলোর ম্যাথমেটিক্সে ঢুকতেছি না? বিকজ উই ডোন্ট ইউজ এনি অফ। আমরা এখন আর এগুলো ব্যবহার করি না, কারণ 2010s এর শুরুর দিকে দেয়ার ওয়াজ দিস গাই ডিয়েট্রিক কিংমা। ওর নাম তোমরা হয়তো রিসেন্টলি ইদানিংকালে শুনে থাকতে পারো, কারণ ডিয়েট্রিক কিংমা ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ওপেন এআই। সো ওপেন এআই এর যে রিসেন্ট গ্যাঞ্জাম চলতেছে, এই কারণে ওদের অনেকের নামই সামনে আসতেছে। সো কিংমা এবং বা এই দুজন সায়েন্টিস্ট মিলে ওরা একটা পেপার লিখছিল। সেই পেপারটা যেটা করছিল, অ্যাডাম নামে একটা অপটিমাইজার ইন্ট্রোডিউস করছিল ইয়েতে। সেটা হচ্ছে অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। নাও দ্যাট অ্যাডাম পেপারটা এখানে লিঙ্ক করা আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড দ্যাট পেপার। দ্য পেপার ইজ অ্যাকচুয়ালি প্রিটি ইজি টু রিড। মানে অ্যাডাম অপটিমাইজারটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি নট দ্যাট কমপ্লেক্স, বাট সেই পেপারটা প্রবাবলি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পেপার গুলোর একটা। লাইক খুব বেশি পুরানো নাকি, লাইক 10-12 বছর পুরানো নাকি, তাও হবে। সো অ্যাডাম আসার পরে এভরিওয়ান স্টপড ইউজিং এনি আদার সলিউশন। তোমরা যদি এই গ্রাফটা থেকে দেখো, আমাদের কাজ তো হচ্ছে লসটাকে কমায় নিয়ে আসা। তুমি দেখো যে এর আগে, অ্যাডাম আসার আগে যেগুলো আমরা ইউজ করতাম, ওই নীল, সবুজ, কমলা, এগুলা, ইভেন দ্য বেস্ট ওয়ান যে কমলাটা, এই যে নেস্তেরভ যেটা, সেই নেস্তেরভের চেয়েও অ্যাডাম ইজ লাইক টুয়াইস অ্যাজ মাচ ফাস্ট। অ্যাডাম ওয়াজ সাচ আ রেভেলেশন যে এভরিওয়ান স্টপড ইউজিং এভরিথিং এলস। সবাই এখন মানে সেই ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জাস্ট অ্যাডামের ভ্যারিয়েশন ইউজ করে। এখানে আমি যে বিভিন্ন ব্লগ টক যখন পড়তাম, সেখানে এই দুজন মানুষ, সেবাস্টিয়ান রুডার ইজ আ লেজেন্ড, আন্দ্রেজ কার্পাথি ইজ অলসো এ লিজেন্ড। এই লিজেন্ড মানুষগুলো মেনে নিচ্ছে যে অ্যাডামের উপরে কোনো কথা নেই। সো এই হাইপার প্যারামিটারটা নিয়ে আমরা খুব একটা টেনশন করি না। জাস্ট স্ট্রেট আপ তুমি যত ব্লগ দেখবা সবখানে তুমি দেখবা অপটিমাইজার অ্যাডাম অথবা অ্যাডামের ভ্যারিয়েশন, অ্যাডাম ডাব্লিউ বা এরকম কিছু। সো 3 নাম্বার হাইপার প্যারামিটার অপটিমাইজার, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট দ্যাট মাচ, যে এটা হচ্ছে জাস্ট অ্যাডাম আছে,
জাস্ট অ্যাডামটা লাগবে, কাছে আর কিছু লাগে না। দ্যাটস মানে মেক্স আওয়ার লাইফ সিম্পল। নাইস। 4 নাম্বার যে হাইপার প্যারামিটারটা, ওইটা নট দ্যাট সিম্পল। ওইটা হচ্ছে রেগুলারাইজার। নাও হোয়াট ইজ এ রেগুলারাইজার? রেগুলারাইজার হচ্ছে, তোমরা মিডের আগে ওভারফিটিং আন্ডারফিটিং দুইটা জিনিস পড়ছো, মনে আছে তোমাদের? জি স্যার। Yes, sir. সো আমি যদি আরেকবার একটু মনে করাই দিই যাদের মনে নাই, আন্ডারফিটিং হচ্ছে যখন ট্রেনিং এর সময় আমার মডেল বাজে পারফর্ম, আর ওভারফিটিং হচ্ছে যখন মডেলটা ট্রেনিং এর সময় ভালো করে বা টেস্টিং এর সময় যে ধরা খেয়ে যায়। সো এই জিনিসটা নর্মালি কেন হয় সেগুলো বলছিলাম, যে আন্ডারফিটিং হয় আইদার দ্য মডেল ইজ সিম্পল নট কমপ্লেক্স এনাফ, অথবা তার এনাফ ডেটা নাই। আর ওভারফিটিং হচ্ছে দ্য মডেল ইজ প্রবাবলি ওয়ে টু কমপ্লেক্স, অথবা তাকে এত বেশি ডেটা দেওয়া হয়েছে যে ও নয়েজ মুখস্থ করা শুরু করছে। নাও আমরা কিন্তু দুইটা কোনোটাই চাই না। আমি কিন্তু যখন পড়াইছি তখন কিন্তু আমি এটা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করছি যে বোথ ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং বোথ আর ব্যাড। উই নিড আ ব্যালেন্স অফ দ্যাট। আমাদের দুইটার মধ্যে একটা ব্যালেন্স দরকার। সেই ব্যালেন্সটার নাম হচ্ছে বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। উই নিড আ ব্যালেন্স যেখানে আমাদের মডেলটা ওভারফিটও করবে না, আন্ডারফিটও করবে না। দ্যাটস আওয়ার বেস্ট মডেল, এন্ড দ্যাট ব্যালেন্স ইজ কল্ড বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। নাও বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফটা মানে বায়াস আসে হচ্ছে ওভারফিটিং এর কারণে, অর উল্টাভাবে বললে ওভারফিটিং হয় বায়াসের কারণে। নাও হোয়াট ইজ এ বায়াস? বায়াস হচ্ছে, তোমরা যদি লিনিয়ার ইকুয়েশনটা আবার মনে করো, y equals to mx plus b, এখানে b হচ্ছে বায়াস, রাইট? এটা সবাই পড়ছো তোমরা। b or the y intercept is the bias. Now why is it bias? এটা বায়াস কারণ y equals to b হয় অনলি যখন x equals to 0, তাই না? x যদি 0 হয় তাহলে y equals to b, অর্থাৎ আমার অবজারভেশন যখন 0, x মানে তো আমার অবজারভেশন, x মানে আমার ইনপুট অবজারভেশন, যে নামেই আমি তাকে ডাকি, বাট x হচ্ছে আমার অবজারভেশন। সো x যদি 0 হয়, অর্থাৎ আমার অবজারভেশন যদি 0 হয়, কোনো অবজারভেশন যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে আমার বায়াস। এবং এটা কিন্তু আমাদের রিয়েল লাইফেও তাই। আমি তোমাদের খুব সিলি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, ধরো তোমরা যদি ক্রিকেট দেখে থাকো, সবাই হচ্ছে বাংলাদেশের সাপোর্টার, বাট তোমরা বাংলাদেশের সাপোর্টার কেন? বাংলাদেশ খুব একটা ভালো খেলেন, বাংলাদেশ কোনো কিছু জিতে নাই কোনোদিন, তারপরেও তোমরা বাংলাদেশের সাপোর্টার, বিকজ ইউ হ্যাভ এ বায়াস টুয়ার্ডস দ্য কান্ট্রি, রাইট? ইটস আ ভেরি সিলি এক্সাম্পল, বাট ইটস আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। কারণ তোমরা যদি খালি এক্সপিরিয়েন্স দেখে বা নাম্বার দেখে বা শুধু ডেটা দেখে, যদি তোমাদের সাপোর্ট করতে হইতো, তোমরা সাপোর্ট করতে অস্ট্রেলিয়াকে, রাইট? বাংলাদেশে কিন্তু সাপোর্ট করতো না। তোমরা বাংলাদেশকে কেন সাপোর্ট করো? বিকজ ইউ হ্যাভ এ বায়াস টুয়ার্ডস দ্যাট। সেখানে এক্সপিরিয়েন্স ডাজ নট ম্যাটার। এক্সপিরিয়েন্স তোমার বায়াসকে নালিফাই করে দেয়। দ্যাটস আ ব্যাড থিং, দ্যাটস অলসো এ গুড থিং। কিভাবে আমরা আসতেছি? তো বায়াস জিনিসটা কি আমরা সবাই এখন বুঝতে পারছি। বায়াস হচ্ছে পক্ষপাতিত্ব। তোমার কোনো একটা জিনিসের প্রতি মানে এমন একটা পক্ষপাতিত্ব আছে যেটা তোমার, যেটা বোঝার জন্য তোমার ডেটা লাগে না, কোনো ডেটা লাগে না। কেন বাংলাদেশ সাপোর্ট করো? ডেটা দেখলে তো বাংলাদেশ সাপোর্ট করার কথা না, ডেটা লাগে না বাংলাদেশ সাপোর্ট করতে তোমার, রাইট? দ্যাটস ইউর বায়াস টুয়ার্ডস বাংলাদেশ। নাও এইটাই হচ্ছে আন্ডারফিটিং। তোমার কাছে এনাফ ডেটা নাই, তুমি একটা ভালো লার্নার হয়তো, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ডেটা, সো ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, অর প্রবাবলি ইউ আর জাস্ট নট এ গুড লার্নার। মানে অনেক এক্সপিরিয়েন্স দেওয়ার পরেও তোমার ওই বায়াস যায় না, দূর হয় না। তুমি তাও বাংলাদেশের খেলা দেখো সকাল বিকাল, আমরা সবাই দেখি, রাইট? সো দ্যাটস আন্ডারফিটিং। বাট এর উল্টা দিক, যখন তুমি সব আবেগ টাবেগ ফালাই দিয়ে শুধু ডাটার উপর নির্ভর করো, তখন ইউ ক্যান নেভার সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট টিম, বাট দ্যাটস নট ফেয়ার অ্যাজ ওয়েল। তুমি বাংলাদেশে থাকো, তুমি বাংলাদেশি কমিউনিটির মানুষ, তুমি বাংলাদেশের খাবার টাবার খাচ্ছ, কিছু একটা তো তোমার ওইখানে একটা আবেগ কাজ করে, তাই না? সো শুধু ডেটার উপর ডিসিশন মেক করাও অনেক সময় ইজ নট ফেয়ার। সো ইউ নিড টু হ্যাভ এ লিটল বিট অফ বায়াস। অফকোর্স ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য ডেটা। ডেটা দেখে তোমার ডিসিশন মেক করা উচিত অবশ্যই, বাট দেয়ার হ্যাজ টু বি সাম বায়াস দেয়ার অ্যাজ ওয়েল, সো দ্যাট শুধু ডেটার উপর নির্ভর করে তুমি যদি খুব বেশি স্ট্রিক্ট কোনো ডিসিশন নিতে চাও, বায়াস হেল্পস ইউ টু স্টপ ডুইং। নাও ওই শুধু ডেটা প্রসেস করে ডিসিশন মেক করতে হলে ইউ হ্যাভ টু বি এ ভেরি কমপ্লেক্স লার্নার। নাও ভেরি কমপ্লেক্স লার্নার আমাদের আগের স্টাডি থেকে আমরা জানি ইজ
quite prone to overfitting, and we don't like overfitting. So regularization হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকটা আমার সেই ওভারফিটিং কে রিডিউস করতে সাহায্য করে। আমাদের সায়েন্স বলে বায়াস যখন বাড়ে ভ্যারিয়েন্স তখন কমে। বায়াস ইজ আন্ডারফিটিং, ভ্যারিয়েন্স ইজ ওভারফিটিং। আমরা যখন বায়াস বাড়াই তার মানে আমরা আন্ডারফিটিং বাড়াই, বাট একই সাথে আমরা ভ্যারিয়েন্স কমাই মানে ওভারফিটিং কমাই। দ্যাটস ওয়াই ইটস কল্ড আ ট্রেড অফ। বায়াস বাড়লে ভ্যারিয়েন্স কমে, ভ্যারিয়েন্স বাড়লে বায়াস কমে। আন্ডারফিটিং এর দিকে ফোকাস করলে ওভারফিটিং কমে, ওভারফিটিং এর দিকে ফোকাস করলে আন্ডারফিটিং কমে। নাও নিউরাল নেটওয়ার্ক মডেলস আর বাই ডিজাইন ভেরি ভেরি কমপ্লেক্স। সো তারা জন্ম থেকেই ওভারফিটিং এর প্রতি আকৃষ্ট। জন্ম থেকে এরা হচ্ছে দে আর প্রোন টু ওভারফিটিং। কাজেই আমাদের রেগুলারাইজেশনে আমাদের মেইন কাজ হচ্ছে, যেহেতু neural network models are prone to overfitting, they are prone to the variance of the data. What we need to do is somehow we have to reduce that that prone to overfitting জিনিসটা। So এই জিনিসটা আমরা যেভাবে করি সেই প্রসেসটার নামই হচ্ছে রেগুলারাইজেশন। নাও রেগুলারাইজেশন কয়েকটা ভাবে করা যায়। একটা ভাবে যেটা করা যায় সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি। সো বেসিক্যালি হোয়াট উই ডু ইজ, এখানে বাই দ্য ওয়ে এখানে বলা আছে যে গুড মডেল নিডস টু হ্যাভ এ ব্যালেন্স বিটুইন বায়াস এন্ড ভ্যারিয়েন্স। সো রেগুলারাইজেশন আমাকে সেই জিনিসটাই দেয়। সো একটা উপায় যেটা ম্যাথমেটিক্যাল উপায়, সেটা হচ্ছে যে লস ফাংশনটা আছে সেই লস ফাংশনে ইউ হ্যাভ আ পেনাল্টি টার্ম। যে তুমি ওভারফিট করতে গেলে এই লস ফাংশনটা দিয়েই তো ওভারফিটটা হয়, অ্যাজ দিস এ ভেরি কমপ্লেক্স মডেল। সো এই লস ফাংশনটা যেন তোমার ওভারফিট না করে সেই জন্য এখানে একটা পেনাল্টি টার্ম ব্যবহার করা হয়। সো এই পেনাল্টি টার্মের মধ্যে দুইটা পেনাল্টি টার্ম খুব কমন। একটা পেনাল্টির নাম হচ্ছে L1 রেগুলারাইজার বা L1 নর্ম। সেটা হচ্ছে এসেনশিয়ালি দ্য সামেশন অফ অল দ্য ওয়েটস এর মডুলাস ভ্যালু। সবগুলো ওয়েটের মডুলাস ভ্যালু যোগ করে যে আউটপুটটা হয় সেটাকে একটা রেগুলারাইজার ওয়েট বা ল্যাম্বডা দিয়ে গুণ করে আমরা লস ফাংশনের সাথে অ্যাড করে দিই। দ্যাটস আওয়ার L1 রেগুলারাইজার। L2 রেগুলারাইজার হচ্ছে তোমার স্কয়ার ভ্যালু, ওয়েটের স্কয়ার ভ্যালু গুলাকে যোগ করে তারপর সেটাকে ল্যাম্বডা দিয়ে গুণ করে সেটা হচ্ছে লস ফাংশনের সাথে ইয়ে করা হয় L2 নর্ম বা L2 রেগুলারাইজার। L2 রেগুলারাইজার এক নাম হচ্ছে রিচ রিগ্রেশন, L1 রেগুলারাইজার আর একটা হচ্ছে ল্যাসো রিগ্রেশন। নাও হাউ ডু দে ওয়ার্ক? L1 রেগুলারাইজার অফেন ওয়ার্কস বাই এলিমিনেটিং ফিচার্স। মানে মডেলটা কিন্তু সিম্পল বানাইতে হবে, মডেলটা কমপ্লেক্স হয়ে গেছে। সো ওকে হচ্ছে পেনাল্টি ইন্ট্রোডিউস করে ওকে সিম্পল বানাতে হবে যেন ওভারফিট না খায়। সো L1 L2 দুইটাই হচ্ছে মডেলটাকে সিম্পল করার চেষ্টা করে। L1 সিম্পল করার চেষ্টা করে একভাবে বাই রিডিউসিং দ্য নাম্বার অফ ফিচার্স। L2 ইয়ে করার চেষ্টা করে হচ্ছে বাই ফোকাসিং অন মোর ইম্পর্টেন্ট ফিচার্স। বাট ওইসব গ্যাঞ্জামে আমরা যাবো, কারণ আমরা নর্মালি NLP তে আমরা যখন রেগুলারাইজেশন করতে যাই আমরা এই ম্যাথমেটিক্যাল রেগুলারাইজেশনটা করি না, ইটস রেয়ার। L1 বা L2 এগুলো বাই ডিজাইন বিভিন্ন নেটওয়ার্কে সেট করা আছে। উই ডোন্ট প্লে উইথ দেম অফেন। হোয়াট উই প্লে উইথ, যেসব রেগুলারাইজার আমরা নর্মালি ব্যবহার করি তার মধ্যে প্রথম রেগুলারাইজারটার নাম হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট ইজ আ ভেরি সিলি সর্ট অফ রেগুলারাইজার বাট ভেরি অ্যাকুরেট, ভেরি ইম্পর্টেন্ট রেগুলারাইজার, কারণ খুব কমন এটা। এটা টেকনিকটা ইজ ভেরি সিম্পল। টেকনিকটা হচ্ছে আমাদের মেইন পেইন পয়েন্টটা কি? আমাদের মেইন পেইন পয়েন্ট হচ্ছে আমাদের মডেল টু কমপ্লেক্স, যে কারণে ইটস প্রোন টু ওভারফিটিং। সো জাস্ট মেক দ্য মডেল লেস কমপ্লেক্স। হাউ ডু মেক আ নিউরাল নেটওয়ার্ক লেস কমপ্লেক্স? ইউ জাস্ট টার্ন অফ র্যান্ডম নিউরনস। মানে একটা নিউরাল নেটওয়ার্ক বেশি কমপ্লেক্স কারণ ওর তো অনেক 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 নিউরন। সো কিছু নিউরনকে আমরা একটা মানে এক এক রাউন্ডে আমরা কিছু কিছু নিউরনকে অফ করে রাখবো র্যান্ডমলি। লেয়ার 1 এর 20% নিউরনকে আমরা র্যান্ডমলি অফ করবো প্রত্যেকটা। কে বন্ধ হবে না হবে র্যান্ডমলি সিলেক্ট হবে, জাস্ট এটা জানি যে 20% বন্ধ হয়ে থাকবে। এতে সুবিধা হচ্ছে কি, দুই অ্যাঙ্গেলে সুবিধা। প্রথম অ্যাঙ্গেলটা বোঝা সোজা, যে নেটওয়ার্কটা ছোট হয়ে আসতেছে, সিম্পল হয়ে আসছে, সো ওভারফিট খাওয়ার সম্ভাবনা কমে আসছে, গুড। দ্বিতীয় যে সুবিধাটা সেটা একটু কম ইনটুইটিভ, বাট বুঝাইলে দেখবা যে সোজা। সেটা আমি তোমাদের ধরো গ্রুপ প্রজেক্টের অ্যাঙ্গেল থেকে যদি বোঝাই, ধরো তোমাদের কোন একটা গ্রুপ প্রজেক্ট 5 জনকে আমি করতে দিচ্ছি। সো তোমরা 5 জন যদি কাজ ভাগ করে নাও
কাজ ভাগ করে নিলে তোমাদের 5 জনের প্রত্যেকে 20% অফ দ্যাট প্রজেক্ট করবা, তাই না? 20% অফ দ্য প্রজেক্ট করবা এবং সবাই 20% অফ দ্যাট প্রজেক্ট শিখবা। বাট তোমাদের গ্রুপের কেউ একজন যদি কাজ না করে, তাহলে বাকি 4 জনের উপর কিন্তু 5% করে লোড বেশি পড়ে। তখন সবাইকে 25% করে কাজ করতে হয়। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক এ লিটল হার্ডার। কাজেই নিউরাল নেটওয়ার্কে আমি যখন র্যান্ডমলি 20% নোড অফ করে দিচ্ছি, তখন একই সাথে যেরকম আমি ওভারফিট করার চান্স কমায় নিয়ে আসতেছি বাই মেকিং দ্য মডেল সিম্পলার, একই সাথে আমি যে টার্মে যখন যেটাকে অফ করতেছি তার আশেপাশে নিউরন গুলাকে একটু বেশি করে শেখার জন্য ফোর্স করতেছি। ঠিক আছে? সো এতে যেটা সুবিধা ড্রপ আউটের ক্ষেত্রে, দুইটাই সুবিধা। নিউরন গুলা বাই ইটসেলফ বেশি বেশি শিখে এবং ওভারফিটিং এর চান্স কমে আসে। বোথ অফ দেম আর গুড সলিউশনস, আমাদের জন্য দরকারি। দ্বিতীয় যে সলিউশনটা আমরা ব্যবহার করি রেগুলারাইজেশনে, সেটা হচ্ছে আর্লি স্টপিং। আমরা যদি দেখি যে লস কমতেছে আমরা খুশি, বাট এমন যদি হয় লস কমতে কমতে একটা পর্যায়ে লস যে স্টেবল হয়ে গেছে আর কমে না, তখন আমাদের আর নেটওয়ার্কটাকে ট্রেন না করানোই ভালো, না করানো উচিত। কারণ তখন আমি যত ট্রেন করাবো মডেলটা তত ওভারফিট করতে থাকবে। কাজেই যখনই আমরা দেখবো যে লস কমা বন্ধ হয়ে গেছে, আমরা মডেলের ট্রেনিং বন্ধ করে দেবো। দিস ইজ কল্ড আর্লি স্টপিং। আর্লি স্টপিং আমাদের খুবই কাজে লাগে। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা এই জিনিসটা নিয়ে আরো কথা বলতে পারবো। লাস্ট যেটা, সেটা হচ্ছে ডেটা অগমেন্টেশন। সো ডেটা অগমেন্টেশন ইজ বেসিক্যালি ইন্ট্রোডিউসিং সাম ট্রিক ডেটা মডেলের ট্রেনিং প্রসেসের সময়। এক্স্যাক্টলি যে কাজটা আমি তোমাদের ধরো পরীক্ষা নেওয়ার সময় তোমাদের সাথে করতে পারি, সেটা হচ্ছে আই ক্যান গিভ ইউ সাম ট্রিক কোয়েশ্চেন্স। সো ট্রিক কোয়েশ্চেন দিলে যেটা হয়, তুমি যদি ট্রিক কোয়েশ্চেনের ট্রিকটা ধরতে পারো, তার মানে ইউ অ্যাকচুয়ালি লার্ন দ্য এন্টায়ার থিং। তুমি খুব ভালো মতো শিখতে পারছো। এক্স্যাক্টলি সেই জিনিসটাই, সেই আইডিয়াটাই আমরা এখানে এমপ্লয় করি, যে আমরা হচ্ছে কিছু নয়েজ বা কিছু ট্রিক ডেটা হচ্ছে আমরা মডেলকে প্রোভাইড করি, সো দ্যাট দ্য মডেল ক্যান অ্যাকচুয়ালি লার্ন বেটার। সো দ্যাটস রেগুলারাইজ। তো আমরা 4টা হাইপার প্যারামিটার কভার করলাম: অ্যাক্টিভেশন ফাংশন, নেটওয়ার্ক সাইজ, অপটিমাইজার এন্ড রেগুলারাইজার। আগামী ক্লাসে আমরা আরো কিছু দেখব, খুবই অল্প সময় আরো কিছু হাইপার প্যারামিটার দেখব। এই হাইপার প্যারামিটার গুলাকেই তুমি হচ্ছে টিউন করতে হয়। টিউন করা মানে হচ্ছে এই হাইপার প্যারামিটার গুলোর বিভিন্ন ভ্যালু ব্যবহার করে তুমি হচ্ছে বেস্ট পসিবল সলিউশন জেনারেট করার, বেস্ট পসিবল মডেল তৈরি করার চেষ্টা করবা, যেটা হচ্ছে তোমাকে সবচেয়ে ভালো আউটপুট দিবে। নেটওয়ার্কের সাইজ চেঞ্জ করবা, রেগুলারাইজার চেঞ্জ করবা, অপটিমাইজার চেঞ্জ করার কিছু নাই, সবই অ্যাডাম। তো এরকম করে 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 বিভিন্ন রকম ধরো তোমার টুইস্ট এন্ড টার্নস এর পরে ইউ উইল গেট ইউর পারফেক্ট মডেল, যে মডেলটা বেস্ট পসিবল পারফরমেন্স তোমাকে দিবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যেহেতু ওই ক্লাসে এখানে শেষ করছিলাম, তোমাদেরও যদিও আরো 3 মিনিট আছে, এখানে আমরা শেষ করে দিতে পারি। আই এম স্টপিং দ্য রেকর্ডিং। আমি হচ্ছে সাইফকে আর নিবিড়কে আমি হলো ইয়েটা দিয়ে দিব, ফোল্ডারের লিঙ্কটা দিয়ে দিব, মানে এডিট অ্যাক্সেস দিয়ে দিব। তোমরা হচ্ছে নিবিড় হলো আজকের ক্লাসটা সম্ভবত তুমি রেকর্ড করছো নাকি? জি স্যার, রেকর্ড করছি। এখন এটা থামিয়ে টেস্ট করতে হবে সবকিছু আসছে কিনা। স্যার আমার কাছে তুমি স্যার test দুইটা করো। রেকর্ড আছে স্যার। আমি স্যার তাহলে দুইটা আচ্ছা। আপলোড করে দেবো স্যার।